ওকে, তো আমরা স্টার্ট করি। গতদিন আমরা কয়েকটা বিষয়ে জানছিলাম, ওগুলো যদি আমরা একটু হালকা করে সংক্ষেপ দিই। একটা হচ্ছে আমরা ওয়াল প্রোগ্রামিং, আর এটা কীভাবে আসছে, তাই না? তারপর হাউ টু ইউজ, এরপর আরেকটা জিনিস যেটা হচ্ছে হাউ মেনি ওয়ে রান পাইথন স্টাফ। ওকে, এই কয়েকটা জিনিস আমরা গতদিন মোটামুটি স্টেপ বাই স্টেপ দেখার ট্রাই করেছিলাম। ওকে, তো আমাদের প্রথম যে বিষয়টা ছিল যে প্রোগ্রামিং কেন ইউজ করবো বা প্রোগ্রামিং কেন শিখবো, এটাই, তাই না? আমাদের প্রোগ্রামিং ইউজ করার প্রথম কারণটা হচ্ছে যে আমরা কম্পিউটার বা বিভিন্ন মেশিনের সাথে কীভাবে কমিউনিকেট করি, রাইট? যেহেতু আমরা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমি যা বলি আপনি তাড়াতাড়ি ক্যাচ করেন, সো দিস ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর কম্পিউটার কোন লেভেলের ল্যাঙ্গুয়েজ ইউজ করে? জিরো আর বাইনারি, তাই না? মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এখন আমি মেশিন ল্যাঙ্গুয়েজে বলতে পারবো না, আর সে আমার ভাষা বুঝবে না, তাই না? সো দিস ইজ দ্য ব্যারিয়ার অফ প্রোগ্রামিং, ঠিক আছে? তো প্রোগ্রামিং দিয়ে আমরা এই ব্যারিয়ারটাকে সলভ করি, রাইট? সো প্রোগ্রামিং কী করে? আমাদের ভাষার কথাটা জিরো ওয়ানে কনভার্ট করে, জিরো ওয়ান থেকে আবার আমাদের ভাষায় কনভার্ট করে, রাইট? এখন এই যে জিরো ওয়ানটা কি? ইয়েস অর নো, ট্রু অর ফলস, অথবা বিদ্যুৎ আছে বিদ্যুৎ নাই, এরকম একটা খেলা। সো এইটা দিয়ে আমরা কী করি? কম্পিউটারকে বুঝাই যে তুমি এরকম কিছু একটা করো, যেটা একটা আউটপুট আসবে, ওই আউটপুটটা নিয়ে আমরা কাজ করি, রাইট? তো আপনার এসি থাকতে পারে, তো আপনি ক্যান্সেল করলে এই শব্দটার কারণে অনেকে শুনতে পারে, ঠিক আছে? এসিটা ছাড়ার জন্য বলতে পারি, ঠিক আছে? আপনাদেরকে গতকাল এই যে এসি রিমোট আছে, ছেড়ে দেন। ওকে, তো তাহলে আমরা প্রোগ্রামিংটা এই জন্য ইউজ করব। ইউজ করে আমরা রিয়েল লাইফ একটা এক্সাম্পল ইউজ করেছিলাম। সেটা কি? যে একটা চাইনিজ আর বাংলাদেশি ভার্সনের মধ্যে যদি আমরা কি করি, কমিউনিকেশন করাতে চাই, বিজনেস করাতে চাই, তাহলে তারা কি কখনো বিজনেস করতে পারবে? পারবে না। মাঝখানে একজন অবশ্যই ট্রান্সলেটরের প্রয়োজন আছে, না হলে আমরা ওই কাজটা আউটপুটে নিয়ে আসতে পারবো না। সো এই জন্য আমাদের কি লাগবে? ট্রান্সলেটর। আর ট্রান্সলেটরটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় কি বলতেছি? কম্পাইলার বা ইন্টারপ্রিটার। সো মোস্ট অফ দি টাইম আমরা কি করি? ওই যে প্রোগ্রামিংটা শিখতে চাই, ওই প্রোগ্রামিংয়ের কম্পাইলারটাকে ডাউনলোড করি, রাইট? সো আমরা পাইথন করলে পাইথনের কম্পাইলার, সি করলে সি এর কম্পাইলার। সো কম্পাইলার কি করে? জিরো ওয়ানে কনভার্ট করে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কিসে কনভার্ট করে? জিরো ওয়ানে কনভার্ট করে। জিরোতে ওয়ান থেকে আবার আমাদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, আমরা যেটা চাই, রাইট? সো এভাবে আমরা কি করি? একটা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করি। এখন আমরা যে কমিউনিকেশনটা করব, সেই কমিউনিকেশনে অবশ্যই আমরা কি করব? কথা বলবো। এই কথাগুলোকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় কি করি? কমান্ড, রাইট? সো আপনাকে যখন আমরা কোনো একটা কিছু বলি যে আপনি দাঁড়ান, তার মানে কি? আপনি বুঝে যান যে আপনাকে দাঁড়াইতে বলছে। তার মানে আপনাকে ছোটবেলা থেকে ট্রেন করা হয়েছে যে দাঁড়াইতে বললে কিভাবে দাঁড়াইতে হয়, বসতে বললে কিভাবে বসতে হয়, সালাম দিতে বললে কিভাবে সালাম দিতে হয়, রাইট? সো দিস ইজ ইয়োর ট্রেন আপ। সো কম্পাইলারের ভিতরে ওইরকম আপনাকে ট্রেন আপ করা আছে, যখন যে কমান্ড আসবে ওই অনুযায়ী কীভাবে এক্সিকিউট করতে হবে। কারণ কম্পিউটার কি সবচেয়ে বোকা একটা জিনিস, যেটাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ারলি ডিফাইন না করলে সে বুঝবে না যে আমাকে কী করতে বলছে। কোথাও এক জায়গায় প্রবলেম হলে সে বলবে যে ইউরো, রাইট? সো ও যতক্ষণ না বুঝবে ততক্ষণ এক্সিকিউট করতে পারে না। কিন্তু মানুষ কি করতে পারে? আপনি যদি ইরোরও বলেন, সে ওটাকে বুঝে ওই রকমভাবে আউটপুট দেওয়ার ট্রাই করতে পারে, রাইট? যে কাছাকাছি গেলেও আপনার কথাটা সে বুঝতে হবে, ইশারায় কথা বললে আপনার বুঝে যাবে। তো আপনি কি চালাক একটা প্রাণী, তাই না? তো বলে তার মানে কি? আপনি ওখান থেকে সরে যাবেন। কিন্তু কম্পিউটারকে আপনি যতই করেন, ও বলবে ইরোর, রাইট?
সো ওকে একেবারে পাই টু পাই সুন্দরভাবে তাকে কমান্ড দিতে হবে। সো কমান্ডে যদি কোনো ভুল হয় তখন আপনাকে কি করবে, ইরোর দিবে যে এই ইরোরটা আছে, সো তুমি আমাকে সলভ করে দাও। এখন ইরোর জিনিসটা কি, সে যখন কম্পাইলিং করতেছে ওই কথাটা, ওইটা ওর ডিকশনারির ভিতরে নাই, যার কারণে সে বলতেছে আমি এটা বুঝতেছি না, রাইট? তা আমিও যখন কোনো কিছু বলি যেটা আপনার ব্রেনের বাইরে, ওটা আপনিও বুঝবেন না, প্রসেসও করতে পারবেন না, অ্যাকচুয়ালি এটাই ঘটে। এরপরে বলতেছে যে আমরা কিভাবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পাইলাম, পাইথন। তো আমরা প্রথমে 01 কাজ করলাম 1940 সালে, 1950 সালের দিকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলাম, ছোট ছোট শব্দ দিয়ে আমরা 01কে কনভার্ট করলাম। এই 01কে ছোট ছোট শব্দ কনভার্ট করার পরে 1970 দিকে আমরা কি পেলাম, সি, সি প্লাস প্লাস, এই ল্যাঙ্গুয়েজগুলো পাইলাম। এই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা কি দিয়ে তৈরি করলাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে। আবার সি দিয়ে আমরা কি করলাম, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখলাম। তো এটা আরেকটু এক্সটেন্ডেড ভার্সন, যেটার ভিতরে কি আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি করে, আপনার কোডটাকে স্ট্রাকচার ওয়াইজে নিয়ে আসে, অনেক হাজার হাজার লাইনের কোডকে সে ছোট ছোট কোডে কনভার্ট করে ফেলতে পারে, ঠিক আছে? অনেক পাওয়ারফুল একটা জিনিস, যে পাওয়ারফুল জিনিসের উপর ডিপেন্ড করে আজকে আমাদের ডাটা সায়েন্স, ওয়েব ডেভেলপমেন্ট, কত কিছু আমরা চলে আসছে, রাইট? সো এভাবেই আমরা করি। থ্যাংক ইউ স্যার। ওকে, তো তাহলে আমরা এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো পাইলাম এবং এত পাওয়ারফুল একটা জেনারেশনে আমরা চলে আসছি। এরপরে বলতেছে হাউ টু ইউজ প্রোগ্রামিং। তা আমরা প্রোগ্রামিং যখন ইউজ করি তখন অনেকভাবে করতে পারি। আমাদের মেশিনে কি থাকে, আমরা যখন পাইথন কম্পাইলারটাকে ডাউনলোড করি তখন মেশিনে শুধু পাইথন কম্পাইলারটা থাকে। এখন ওই কম্পাইলারকে ইউজ করে আমরা কি করব, আমাদের কোডটাকে রান করব। তখন আমাদের কি লাগে, একটা এক্সটেনশন লাগবে, সেটা হলো কি, .py। এই .py দিয়ে কি বুঝে যে আমার এটা কোন টাইপের ফাইল, ওই ফাইল অনুযায়ী আপনাকে কি করবে, উইন্ডোজ বা আপনার ওএস, যে ওএসটা ইউজ করতেছেন অপারেটিং সিস্টেম, সেই ওএস সিস্টেমের ভিতরে এই .py ফাইলটাকে রান করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, যদি থাকে সে ওইটা দিয়ে এটাকে রান করবে, রাইট? সো .py ফাইলটা অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা .py ফাইল ছাড়াও আমরা কি করতে পারি, পাইথন কোড লিখতে পারি, সেটা কি দিয়ে, সিএমডি দিয়ে, তাই না, কমান্ড প্রম্পট দিয়ে, যেটা আপনার প্রত্যেকটাতেই আছে। যেমন লিনাক্সে আপনি কমান্ড দিতে পারেন, ম্যাকে কমান্ড দিতে পারেন, আবার উইন্ডোজেও সিএমডি দিয়ে করতে পারেন, রাইট? সো আমরা যেহেতু ম্যাক্সিমাম কি উইন্ডোজ ইউজার, তো আমরা তাহলে সিএমডি দিয়ে কীভাবে পাইথন রান করা যায় সেটা গতকালকে দেখছি, আবারও দেখব। এখন এই সিএমডিতে আবার কি করা যায়, ডাইরেক্ট পাইথনের কোড লেখা যায়। আমরা যদি ডিরেক্ট পাইথন কোড এখানে না লিখে যদি একটা ফাইলের ভিতরে লিখতে চাই, তাহলে কি করতে হবে, টেক্সট ফাইলের ভিতরে আমরা লিখে ওটাকে আবার .py ফাইলে কনভার্ট করে তারপরে সিএমডি তে রান করতে হবে, ঠিক আছে? এটাই তো দেখছিলাম। তো এখন এই বারবার টেক্সট ফাইল থেকে পাইথন থেকে আবার টেক্সট ফাইল এভাবে কনভার্ট করাটা অনেক কঠিন। এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা গতদিন কি ডাউনলোড করছিলাম, আইডিই কি করে আমার একই জায়গাতে কোড লিখতে পারি আবার রানও করতে পারি। তাহলে আমাকে এই যে বারবার টেক্সট আর পাইথন থেকে টেক্সট থেকে পাইথনে কনভার্ট করার ঝামেলাটা থাকে না, ঠিক আছে? তো আমরা তখন কি করব, আইডি ইউজ করব। আইডি অনেকগুলো আছে, সাবলাইম টেক্সট আছে, তারপর জুপিটার নোটবুক আছে, কোল্যাব আছে, তারপর আমাদের ইয়া আছে, ভিএস কোড আছে। তা আমাদের মোটামুটি ডেভেলপাররা ম্যাক্সিমাম ইউজ করা হচ্ছে ভিএস কোড। ওকে, এটা গুগলের একটা প্রোডাক্ট ভিএস কোড। এই ভিএস কোডের ভিতরে বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, যে এক্সটেনশনগুলো ইউজ করে আপনি বিভিন্ন ডেভেলপমেন্টে কাজ করতে পারেন। সেটা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, সেটা আপনার এআই ডেভেলপমেন্টের কাজও করতে পারবেন। এনভায়রনমেন্ট বানায় আপনি পাইথনে বিভিন্ন ধরনের প্যাকেজ ডাউনলোড করেও কাজ করতে পারবেন। অনেক কিছু করা যায়, ঠিক আছে? ডাটাবেজেরও অনেক কাজ করা যায়, ঠিক আছে? তো এই ভিএস কোডটা আমরা আপাতত ইউজ করতেছি। আরও কতভাবে আমরা রান করতে পারি, আমরা হচ্ছে অনলাইন কম্পাইলার ইউজ করতে পারি, যেটা আমরা গতবার দেখছিলাম, ঠিক আছে? এই অনলাইন কম্পাইলার আপনার কোনো কিছু সেট আপ করা লাগবে না, জাস্ট নেটওয়ার্ক থাকবে, আপনি ওখানে কোড লিখবেন, কাজ করবেন, ঠিক আছে? আমরা এই 4টা ওয়ে দেখছিলাম। আর কোন ওয়ে দেখছিলাম, আমরা হচ্ছে দেখছিলাম গুগল কোড অ্যাপ দেখছিলাম। তো গুগল কোড অ্যাপেও আপনারা কিভাবে করতে পারেন এবং ওই কোডটাকে কিভাবে সেভ রাখতে পারেন সেটাও দেখাইছিলাম। মানে মোটামুটি 5টা ওয়ে দেখাইছিলাম কিভাবে আপনার প্রোগ্রামিংটা করে ওটাকে স্টোর করতে পারেন, রাইট? হ্যাঁ, অনলাইন আমি দেখাই দিব, ঠিক আছে? তাহলে হাউ টু ইউজ এটা দেখলাম। এরপর হচ্ছে হাউ মেনি ওয়ে, এটাও করে দিলাম। তা এখন আমরা এই জিনিসটাকে আবার প্র্যাকটিক্যালি করব, করার পরে আমরা আজকে কোডে যাব, ঠিক আছে? আজকের কোডটা অনেক ইম্পর্টেন্ট। আজকে যদি
কেউ না খেয়ে আসেন তাহলে তাড়াতাড়ি খেয়ে ফেলেন, ঠিক আছে? আজকে যে বুঝবে না আর কালকে যে বুঝবে না, কালকেও ক্লাস আছে না আপনাদের? হ্যাঁ, আজকে আর কালকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই 2 দিনে যদি আপনি কোড না বুঝেন তাহলে বুঝতে হবে যে আজকে মানে পাইথন আর আপনার দ্বারা হবে না, ঠিক আছে? একটু কনফিডেন্টলি বলে দিলাম। ওকে, তো আমরা তাহলে প্রথমে কি দিয়ে শুরু করব? আমরা সিএমডি দিয়ে স্টার্ট করি, যেটা আমরা প্রথমে বলছিলাম। তা আপনারা যাবেন, আপনাদের যে উইন্ডোজ আছে, উইন্ডোজের যে সার্চ বার আছে, এখানে সিএমডি লিখবেন। আমরা একে একে যাই। আমি অনলাইন কম্পাইলারই বেশি ইউজ করি। আপনি ভিএস কোড ইউজ করেন, আপনার তো নিজে। আমি ভিএস কোডে করাই, আবার হচ্ছে অনলাইন কম্পাইলারও করাই, ঠিক আছে? শর্টকাটে যেটা আমার যখন যেটা, আমারটা নিয়ে প্রবলেম নাই, আপনারটা আপনি করেন। আটকাবেন কেন? সবই তো একই, কম্পাইলার যতগুলো আছে সবই তো একই, কমান্ড তো একই। তো সিএমডিতে যাওয়ার পরে এখানে ক্লিক করলে দেখেন আপনার এখানে একটা অপশন আছে, এখানে গিয়ে আপনি পাইথনকে টাইপ করবেন, পাইথন। আপনার মেশিনে যদি পাইথন ডাউনলোড করা থাকে তাহলে এটা চলে আসবে, ঠিক আছে? চলে আসলে এরকম 3টা ডট দেখাবে। এই 3টা ডট দেখানো মানে আপনি এখন পাইথনের কোড লিখতে পারবেন। ওকে, সো আমরা যদি হচ্ছে 5 + 10 দেই তাহলে সে আমাকে 15 দিচ্ছে। এটা পাইথনের কোনো কোড না, জাস্ট ক্যালকুলেশন। কোড যদি লিখি আমরা প্রিন্ট দিয়ে লিখতে পারি, প্রিন্ট আমার নাম দিতে পারি, ঠিক আছে? ডাবল কোটেশনের ভিতরে আমার নাম দিলাম এমডি আসাদুজ্জামান। ওকে, এখন যদি আমরা রান করি দেখেন আমার নামটা দিয়ে দিচ্ছে, তার মানে পাইথনের কোড এখানে লেখা যায়। আপনি চাইলে, আপনাকে যদি কেউ টেস্ট করার জন্য দেয় যে শুধু কম্পাইলার আছে আর কিচ্ছু দিব না, আপনি এখন এই পাইথনে এই কোডটা লিখেন, আপনি লিখতে পারবেন। ওকে, সো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে কীভাবে দেখেছিলাম, যে প্রথমে আপনি একটা ফোল্ডার নিয়ে নেবেন যেন আপনার খুব সহজে রান করতে পারেন। ধরেন আমরা এখানে লিখলাম পাইথন কোড স্টোরেজ, আমি আমার মতো নাম দিচ্ছি, আপনি আপনার নাম দিয়েও এটা করতে পারেন। এটার ভিতরে আপনি একটা ফাইল বানাবেন, নিউ ফাইলে যায় আপনি একটা এই যে টেক্সট ডকুমেন্ট একটা বানাবেন, ঠিক আছে? অবশ্যই .txt যেন দেখা যায়, যদি না দেখা যায় তাহলে আপনারা ভিউজে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে ফাইল নেম এক্সটেনশন এটা পাবেন। যদি 11 হয় তাহলে আপনারা একটু ভিতরে এক্সটেনশন নিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, ওখানে ক্লিক করবেন, চলে আসবে, ঠিক আছে? তো এটা যেহেতু 10 দেওয়া আছে আমি 10এই দেখালাম। ওকে, তো এখানে .txt আসছে মানে কি আমার এক্সটেনশনটা দেখা যাচ্ছে। এখন আমি এটার ভিতরে গিয়ে আমার কোডগুলো লিখি, যে প্রিন্ট আসাদুজ্জামান ওকে, এর পরের লাইনে আমি আবার কোডটাকে কপি করব। কোডটা কপি করে আমি বললাম হ্যালো স্টুডেন্টস। জাস্ট আমি টেস্ট করতেছি এটার ভিতরে কি কোড লিখতেছি, এত মাথা ব্যথার কিছু নাই। Ctrl+S দিয়ে সেভ দিয়ে দেন, ঠিক আছে? ওকে, এখন এটা তো টেক্সট ফাইলে আছে, এটাকে কী করতে হবে? পাই ফাইলে কনভার্ট করতে হবে, পাইথনে। তো পাইথনে কনভার্ট করতে হলে আমাকে এটা রিনেম করতে হবে। আপনারা এইভাবে রিনেম করতে পারেন, আবার আপনাদের কিবোর্ডে F2 আছে, ওটা দিয়েও আপনারা রিনেম করতে পারেন। Ctrl+A দিয়ে পুরোটা সিলেক্ট করে কেটে দিয়ে আপনারা নাম দেন। আমি দিলাম f.py, মানে ফার্স্ট তো f.py দিলাম। ডাবল এন্টার দিবেন, কারণ এখানে আপনার চেঞ্জ করলে একটা ওয়ার্নিং দেখায়। তা আমার f.py চলে আসছে, তার মানে আমার পাইথন ফাইলে 2টা লাইন কোড লেখা আছে। এখন এটাকে কিভাবে রান করব? এই যে আমাদের অ্যাড্রেস বার আছে, এখানে ক্লিক করব, সিএমডি লিখব, এন্টার দিব, তখন এরকম একটা জায়গায় চলে আসবে। এটার মানে হচ্ছে যে ফোল্ডারে এই ফাইলটা আছে ওই ফোল্ডারেই আমার সিএমডিটা ওপেন হলো, ঠিক আছে? আগে যখন আমরা সিএমডি ওপেন করতাম ওটা যে কোনো একটা মানে ফোল্ডারের ভিতরে ওপেন হতো, আর এটা হচ্ছে যেইখানে আমার ফাইলটা আছে ওইখানেই ওপেন হচ্ছে, যার কারণে আমি সহজে ফাইলটা খুঁজে পাবো। তো এখন পাইথন ফাইলকে রান করার নিয়ম হচ্ছে আগে পাইথন কথাটা লিখবেন, তারপর স্পেস দিবেন, এরপরে যে ফাইলের নামটা আছে ওই ফাইলের নামটা লিখবেন, তাহলে চলে আসবে। ওকে, ট্যাব দিলে, যদি আপনার বড় নাম হয় পুরো নামটা ট্যাব দিলেই চলে আসে প্রথম অক্ষর লিখলে। তারপর এটা দেন, দেখেন আমরা কোড লিখছিলাম, কোডের আউটপুট এরকমই হওয়ার কথা, হয়েছে না? সবাই কি বুঝতে পারছি? সো
এইগুলো যদি আপনার মাথায় না ঢুকে প্রবলেম নাই, কিন্তু আমি যখন থেকে বলবো যে এখন থেকে আপনাকে বুঝতেই হবে, তাহলে ওইখান থেকে আপনাকে হাতে কলমে করেই আপনাকে বাড়ি যেতে হবে। ওকে, সো এতটুকু আমি জাস্ট দেখাচ্ছি, এখন আপনাদের মাথায় না ঢুকলেও পরবর্তীতে ঢুকে যাবে। ওকে, সো এরকম আমরা এভাবেও রান করতে পারি, কত ওয়েতে রান করা যায় সেটা দেখাচ্ছি। তো এটা গেল একটা ওয়ে। তো এখন যদি আমরা মনে করি যে f.py এর ভিতরে আরেক লাইন কোড অ্যাড করব, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আবার টেক্সট ফাইলে কনভার্ট করে, তারপর আবার কোড এডিট করে, আবার পাই ফাইলে কনভার্ট করে, তারপর আবার আমাকে রান করতে হবে। অনেক প্যারা না? তো এই প্যারাটা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কি করছি, আইডি ইউজ করব। আইডিটা কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটার মধ্যে আপনার কি ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট তৈরি করা আছে, ইন্টিগ্রেট করা আছে। ওইখানে আপনি কোডও লিখতে পারবেন ডেভেলপমেন্টের জন্য, ওটাকে রান করতে পারবেন, তারপর ডিবাগ করতে পারবেন, কোনো সমস্যা থাকলে ওটা দেখতে পারবেন। ওকে, তো তাহলে এটা করার জন্য আমরা কি করব, ভিএস কোড ইউজ করব। তো ভিএস কোড গতদিন ডাউনলোড করা শিখেছি, আজকে আমি জাস্ট একটু দেখাই দিই যে ভিএস কোড কীভাবে ডাউনলোড করবেন। ভিএস কোড লিখে, ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ দেবেন, এই যে ডাউনলোড, সার্চ দিলাম, প্রথমেরটাতে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন উইন্ডোজ, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যায়। ওকে, এখানে দেখবেন ডাউনলোডের চিহ্ন আসছে। এরপরে যেভাবে ইনস্টল করতে হয় ক্লিক ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে যদি প্রবলেম থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, আচ্ছা, অনেকের প্রবলেম হয়, আপনাদের ভিএস কোড প্রথম রান করতে চায় না, ওই যে প্লে বাটনটা আসে না। এটা কেন আসে না, এটা আমি এখন তো আমার এখানে ডাউনলোড করা আছে, এটা বোঝানো মুশকিল। তো আপনার এক্সটেনশন আছে পাইথন এক্সটেনশনটা ডাউনলোড করে নিলে ওটা চলে আসে, ঠিক আছে? তো ওটার উপরে আমার মনে হয় ইউটিউবে একটা ভিডিও আছে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, অনলাইনে সবাই যারা আছেন তারা কি বুঝতে পারতেছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে না, পারতেছি। ঠিক আছে স্যার, আমরা ওই যে আইডি ইউজ করেও তো আমরা এটা করতে পারি স্যার, হ্যাঁ হ্যাঁ, আলাদা আইডি একটা। ইউজ করে করব। এখন আমরা ওইদিকে যাচ্ছি। আগে আমরা ওকে বুঝালাম যে আইডি কেন প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ স্যার, ওইটা ভালো বুঝতে পারছি যে ওই যে টেক্সট দিয়ে যেটা করাইলেন এটা অবশ্য আমি অত ভালো জানতাম না, এখন একটু ক্লিয়ার হলো হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। তো আইডিটা প্রয়োজন এই কারণে যেন আপনি ইজিলি ডেভেলপ করতে পারেন, আবার ডিবাগ করতে পারেন। ওকে, তা আমরা এখন কি করব, এই ফাইলটাকে রাইট ক্লিক করব, আগে ক্লিক করে রাইট ক্লিক করে এই যে ওপেন উইথ কোড, এটা যদি দেন তাহলে এটার ভিতরে যে কোড আছে ওই এনভায়রনমেন্টটা চলে আসবে। দেখেন আমরা যে 2 লাইন কোড লিখছিলাম চলে আসছে। আপনাদের অনেক সময় এই প্লে বাটনটা আসে না, যদি না আসে তাহলে আপনারা যাবেন কোথায়, এই যে এক্সটেনশনে যাবেন, পাইথনটাকে সার্চ করবেন, পাইথন, ঠিক আছে? পাইথন সার্চ করলে আপনার পাইথনটা চলে আসবে। পাইথনটা আসলে ওখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক এখানে বাটনটা চলে আসছে। ওকে, যদি না আসে তখন আমাকে বলবেন। ওকে, এরপরে আপনারা কি করবেন, প্রথমবার যখন রান করবেন তখন এই যে এই বাটনটাতে ক্লিক করে রান পাইথন ফাইলে ক্লিক করবেন, এরপরের বার থেকে প্লে বাটনে ক্লিক করলেই কাজ হবে। ওকে, সো আমার দেখেন এই কোডটা চলে আসছে। এখন আমি চাইলে এখানে এডিট করতে পারি। আমি লিখলাম যে ভিএস কোড ইজ ওকে, ভিএস কোড ইজ ওকে, ঠিক আছে? এখন চাইলে আমি এটা ডিলিট করে দিয়ে, মানে আমার যে ইয়াটা ছিল টার্মিনালটা, ওটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে রান করলাম, সো আগের অ্যান্সারগুলো আসতেছে না। আবার যদি চান যে না এই অ্যান্সার থাকা অবস্থাতে আমি আরেকটা অ্যান্সার দেখতে চাই, তাহলে নিচে আবার ক্লিক করলে নিচে আরেকবার চলে আসবে। তাহলে এটা আপনার আগের, আর এটা হচ্ছে আপডেটেড। ওকে, সবাই বুঝছি? আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন ডেভেলপমেন্টে যাব তখন অনেক সময় হচ্ছে প্রোগ্রামাররা বা যারা ডেভেলপার তারা অন্যভাবে আপনার এই ভিএস কোডটাকে ওপেন করে। সেটা কিভাবে, আপনার যে ফাইলটা আছে এটাকে যদি আপনি আবার ওপেন করতে চান তাহলে সিএমডিতে যাবেন, সিএমডিতে যাওয়ার পরে কোড লিখবেন, কোড স্পেস ডট, এটা লেখার পরে এন্টার দিলে আপনার এই কোডটা ফোল্ডার সহ ওপেন হয়ে যাবে। দেখেন এই যে আমার ফোল্ডার সহ পাইথন ফাইলটা চলে আসছে। তা আমি চাইলে এখন নতুন আরেকটা পাইথন ফাইল ক্রিয়েট করলেও ওই ফোল্ডারের ভিতরেই চলে যাবে। ওকে, সো এভাবে আরও ইজিলি আপনারা ওপেন করতে পারেন। ধরেন আমরা এখন আজকে টেস্ট.py এই নামে একটা ফাইল খুললাম। এখন আমরা কি করব, নতুন একটা কোড লিখব। ওকে, আমরা যদি চাই এই জায়গাটাকে হচ্ছে কমায় দিতে, তাহলে এখানে ক্লিক করব, চলে যাবে। ওকে, তো তারপরে আমরা দেখেন এখানে ট্যাবগুলো তৈরি হয়েছে, f.py টেস্ট.py। তা আমরা এখন টেস্ট.py তে এসে কোডগুলো লিখব। যেমন আমরা লিখব প্রিন্ট
যেটা সব প্রোগ্রামাররা স্টার্ট করে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তা আমি এখন এই যে প্লে বাটনে ক্লিক করলে আমার হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তার মানে আমার এখন পর্যন্ত ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং শেখার জন্য যতটুকু দরকার আমরা চলে আসছি। এখন হচ্ছে সিরিয়াস ম্যাটার, যে এইখান থেকে যদি আপনি না পারেন তাহলে বুঝতে হবে যে আমার সমস্যা চলতেছে। সো আমাকে তাড়াতাড়ি এটাকে রিজলভ করতে হবে, আর না হয় এখান থেকে আমাকে কুইট করতে হবে। ওকে, আমি চাই না আমার স্টুডেন্টরা টাইম নষ্ট করুক। হয় আপনি এখানে আসবেন, আর না হয় এখান থেকে অন্য আপনার যেটা সুইটেবল, যেমন উনি গ্রাফিক্স থেকে এখানে আসছে, আপনার যদি এটার পরে গ্রাফিক্স সুইটেবল হয় আপনি গ্রাফিক্সে চলে যান, কিন্তু টাইম ওয়েস্ট করে হতাশ হওয়ার দরকার নেই। ওকে, সো আমি এই জন্য বলবো যে প্রথম 3 ক্লাসের মধ্যে যদি আপনি না ধরতে পারেন তার মানে বুঝতে যাবেন যে আসলে হচ্ছে না। ঠিক আছে? ওকে, তা আমরা এই যে প্রথম যে লাইনটা লিখলাম এটা কেন লিখলাম সেটা আমরা আগে একটু বুঝি, এরপরে তখন আমরা হচ্ছে ধীরে ধীরে আমাদের প্রোগ্রামিংয়ের দিকে যাচ্ছি। ওকে, সো আমাকে একটু খালি জানান দেন যে আপনারা প্রোগ্রামিং একেবারেই করেন না এরকম কয়জন আছেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, একেবারেই কোনো দিন কোনো প্রোগ্রামিংয়ে হাত দেন না, রাইট? তার মানে আপনাদের এইচটিএমএল কোড না, ওটা আলাদা জিনিস, এটা আর এটা আলাদা। আপনি যদি ধরেন সি, জাভা, জাভা স্ক্রিপ্ট এই টাইপের কোনো কিছু করতেন তাহলে বলতেন। এইচটিএমএল এর লজিক নাই, ঠিক আছে? সো ওইটা আলাদা জিনিস, ওটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওটা খালি স্ট্রাকচার তৈরি করে। ওকে, তা আমরা একেবারে প্রথম লাইন থেকে স্টার্ট করি যে কিভাবে আমরা আসলে কাজটা করব এবং প্রিন্ট কি কাজে লাগে। তা আমরা যখন কোনো কিছু আউটপুট দেখতে যাব, প্রোগ্রামিংয়ের এই যে আপনারা যে কালো কনসোলটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যে কোড লিখব, প্রত্যেকটা কোডই যে আপনাকে আউটপুটে শো করবে এটা না। আপনাকে আউটপুটে শো করানোর জন্য আপনাকে প্রিন্ট ফাংশনটা ইউজ করতে হবে। বুঝতে পারছি? সো প্রিন্ট একটা বিল্ড ইন ফাংশন, যে ফাংশনের মাধ্যমে আমরা কোনো কিছুকে আউটপুটে দেখাতে চাই। টিভিতে কি আপনার সব কিছুই দেখায়, যে কিভাবে আপনি একটা ফিল্ম মেক করতেছেন, কিভাবে শ্যুট করতেছেন, এগুলো দেখায়? আপনাকে জাস্ট আউটপুটটা দেখায়। এটার ব্যাকএন্ডে কত কত দিন কতগুলা মানুষ কাজ করছে এটা কিন্তু আপনাকে দেখায় না। তো ঠিক ওই ওয়েতে প্রোগ্রামিংয়ের ব্যাকএন্ডে কী আছে এটা আপনার দেখানোর বিষয় না। আপনি ক্যালকুলেশন করার পরে কতটুকু দেখাতে চান সেইটুকু আপনাকে প্রিন্টের ভিতরে দেখাইতে হবে। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, এটা কি? আচ্ছা, আমার একটা কল আসছে, 1 সেকেন্ড। প্রিন্ট প্রিন্ট বানানটা ভুল দেওয়া যাবে না, বড় হাতে ছোটো হাতে মিক্সচার করা যাবে না, শুধুমাত্র ছোটো হাতের। এবং এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। আমরা একটা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন বা ইনভার্টেড কমা অনেকে বলে। এরপরে আপনি আপনার যা খুশি, যা ভাল লাগে সেটা যা কিছু হইতে পারে, ঠিক আছে? এমনকি সিম্বল টিম্বলও হইতে পারে। আপনি যদি এটাকে রান করেন তাহলে দেখবেন নিচে একটা আউটপুট আসছে আসাদের পরে এইরকম, ঠিক আছে? আর আমাদের যতগুলো প্রিন্ট থাকবে ততবার নতুন নতুন লাইনে প্রিন্টগুলো আউটপুটগুলো আসবে। ওকে, সো কনফিউজ হওয়ার কিছু নাই, খুবই ইজি জিনিস এবং রিয়েল লাইফের সাথে মার্চ করে আপনারা শিখবেন। কোনো কিছু মুখস্থ করার কিছু নাই। কয়েকটা জিনিস যেমন আপনাদের সবার নাম আমার মুখস্থ নাই, কিন্তু আমরা যখন ক্লাস করব ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে না কাজের প্রয়োজনে? সেরকমই আপনার প্রোগ্রামিংয়ের যে কয়টা জিনিস আপনার লাগবে করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে। সো আলাদাভাবে এই ইকুয়ালটা আপেলে, এই ইকুয়ালটা আপেলে এটা করার দরকার নেই, ঠিক আছে? ধীরে ধীরে হয়ে যাবে। অনলাইনে সবাই দেখতে পাচ্ছেন তাই না? পাচ্ছি। ওকে, তো এই যে দেখেন আমাদের এখানে একটু মানে জিনিসটা ছোট বড় হয়, যেটা আপনারা দেখতে খুব কষ্ট হয়। এজন্য আমি অনলাইন কম্পাইলার করি যেন আপনাদের হচ্ছে দেখতে একটু সুবিধা হয়। আমি দুটাতেই করে দেখাই। অনলাইন কম্পাইলারে যদি আপনারা করতে যান তাহলে আপনারা লিখবেন অনলাইন পাইথন কম্পাইলার, ঠিক আছে? পাইথন কম্পাইলার, এটাতে আপনার কোনো কিছু সেট আপ দেওয়া লাগবে না। প্রথম যদি আপনি মনে করেন যে আপনার কাছে ভেজাল লাগতেছে, আপনি এটাতে ঢুকে ধুমধাম প্র্যাকটিস করবেন, পরবর্তীতে আপনি আস্তে আস্তে সেট আপ করবেন, কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে আমাদের ওই কোডগুলোকে কপি করে এনে এখানে কাজ করাই, ঠিক আছে?
এই যে আমরা রান করলাম, আমাদের আউটপুটও ডান সাইডে চলে আসছে। ওকে, তো তাহলে এটা হচ্ছে আমাদের কোড। এই কোডের মাধ্যমে আমরা তাকে ইনস্ট্রাকশন দিলাম যে প্রথম লাইনে তুমি আসাদ প্রিন্ট করো, পরের লাইনে আমি যা দিছি তাই সে প্রিন্ট করছে হাবিজাবি। এখানে আপনি আপনার যে কোনো কিছু প্রিন্ট করাতে পারেন। সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মানেই হচ্ছে এখানে আপনার পছন্দ মতো যে কোনো স্ট্রিং প্রিন্ট করাতে পারবেন। ওকে, তা আমরা হ্যালো ওয়ার্ল্ড দিলাম, কোনো সমস্যা নাই। এতটুকু সবাই ক্লিয়ার, তাই না? সবাই কি বুঝছি? জি জি স্যার, জি ওকে, স্যার, ক্লিয়ার। এরপরে আমাদের মেইন যে জিনিস সেটাতে যাব। সেটা হচ্ছে আমরা তো সবাই যোগ বিয়োগ গুণ ভাগ পারি, এটা নিয়ে তো কারো সমস্যা নাই, আছে? তো তাহলে আমরা কি করব? স্যার আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে জিএস কোডের যে কি করলাম, প্রিন্ট লিখলাম, তারপর এই টার্মিনালটা কোথায় দেখায়? বুঝতে পারি না। এটা এখানে এখানে এটার কথা বলতেছেন? জি স্যার, জি স্যার। এখানে এই যে আমার এখানে এখানে ক্লিক করলে টার্মিনাল চলে আসে, এই যে আউটপুট। আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারেন। শেয়ার দিবেন? স্যার আমি তো অন্য একটা দিয়ে দেখতেছি, এখন শেয়ারটা দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এ পর্যন্ত গেলে আমরা তাহলে মেইন প্রোগ্রামিংয়ে ঢুকবো। তাহলে আমরা প্রিন্টের ভিতরে কি লিখবো? 10 প্লাস 5, 10 মাইনাস 5, 10 ইন্টু 5। এখানে কিন্তু ইনভার্টেড কমা বা ডাবল কোটেশন কিছুই আসবে না। ওকে, নাম্বার যখন ইউজ করবো তখন ইনভার্টেড কমা বা ডাবল কোটেশন কোনোটাই লাগে না। ওকে, তো এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন প্রত্যেকটা লাইনের আউটপুট আসতেছে 10 প্লাস 5, 15, 10 মাইনাস 5, 5, 10 ইন্টু 5, 50, 10কে 5 দিয়ে ভাগ করলে 2.0 আসতেছে। এই যে 0.0 আসতেছে এটার মানে বুঝাই দিব। এরপরে দেখেন এটাতে 0 আসবে কারণ নিঃশেষে বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি এই সবার হয়ে যায় তারপর আমি বুঝাবো কি করতে হবে। আমরা প্রিন্টের ভিতরে কি করলাম? শো করতে বললাম যে তুমি কি করো 10 প্লাস 5-এ অ্যারিথমেটিক করে দাও। অ্যারিথমেটিক অপারেশন তো আমরা বুঝি, গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, গাণিতিক অপারেশন যেটা বলা হয়, তাই না? তাহলে প্লাসটা কি? আমার অ্যারিথমেটিক অপারেটর, যেটার মাধ্যমে আমরা কি করতেছি? যোগ করতেছি। মাইনাস কি? সেম, গুণ, ভাগ, আর এটা হলো ভাগশেষ। ভাগশেষ কি? রিমাইন্ডার। ওকে, কোনো একটা সংখ্যাকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ দেন, ভাগ করলে ভাগশেষ যদি থাকে ওটাকে আমরা বলি, আর যদি না থাকে তার মানে 0। ওকে, তাহলে 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই তাহলে 5 দুগুণী 10, তার মানে পুরোটাই যাচ্ছে, তার মানে ভাগশেষ কত হবে? 0। কিন্তু যদি 10কে 3 দিয়ে ভাগ দেই তাহলে কি হবে? 3 3-কে 9, 1 কিন্তু বাকি থাকতেছে, দিস ইজ দ্য রিমাইন্ডার। তো ওই ক্ষেত্রে যদি আমরা 5-এর জায়গায় 3 দিয়ে ভাগ করি তাহলে দেখবেন রিমাইন্ডার কত আসবে? 1 আসবে। কারণ কি? আমরা 10কে পুরোপুরি ভাগ করতে পারতেছি না, শেষে 1 থেকে যাচ্ছে। এই একটাকে বের করার নিয়মটাই হচ্ছে রিমাইন্ডার, এটাকে বলা হয় মডুলাস। ওকে, সো আমরা কি বুঝলাম? যে আমরা চাইলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, তাই না? তার মানে এটি কি একটা সিম্পল ক্যালকুলেটরের মতো হচ্ছে না? কিন্তু এখানে একটা প্রবলেম কি? প্রবলেমটা হচ্ছে ক্যালকুলেটরে কি করা যায়? আপনি যা ইনপুট দেন ওই অনুযায়ী সে আউটপুটটা দেয়, কিন্তু এখানে কি আছে? প্রিডিফাইন, আপনি চেঞ্জ করতে পারতেছেন না, তাই না? তার মানে একবার যা দিচ্ছেন ওটাই থাকতেছে, রান করলে কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তো তো আমরা যদি এখন বলি যে 10-এর জায়গায় আমরা কি দিব? 15 দিব, রাইট? আমরা কি প্রত্যেকটাতে গিয়ে গিয়ে 15 করতে হবে না আপডেট? প্রত্যেকটাতে। তাহলে এটা কি প্রবলেম না খুব মজার একটা জিনিস? প্রবলেম, তাই না? যে প্রত্যেকটাতে গিয়ে গিয়ে আমাকে আলাদা করতে হচ্ছে। তো এটাকে আমার কি করতে হবে? আরও ইজি একটা সলিউশন দিয়ে এটাকে ঠিক করতে হবে। সে এই ইজি সলিউশনটা হচ্ছে কোথাও এক জায়গায় এই 10টাকে স্টোরেজ করা, যেন 10-এর জায়গায় অন্য কিছু দিলে ও অটোমেটিক্যালি সব জায়গায় কী হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে, তাই না? তা আমরা তাহলে এটাকে দেখেন 15 আর 5 যোগ করলে 20, এগুলো হয়ে যাচ্ছে। তো এটাকে আরও সহজে যদি আমরা করতে যাই তাহলে আমরা বীজগণিতে আমরা দেখছিলাম যে ধরি x = 10, এরকম কিছু দেখছি।
এরকম কাজ করছি না, যে এক্স এর মান 10, ওয়াই এর মান 5, দুটাকে যোগ করতেছি এক্স প্লাস 5 করতেছি না, এরকম করছি তো নাকি? তো তাহলে ভেরিয়েবল করতে হবে, ভেরিয়েবল। হ্যাঁ, দিস ইজ দ্য ভেরিয়েবল। বাংলায় এটাকে কি বলে? বাংলায় এটাকে বলে চলক। চলক, চলক, চলক ঠিক আছে? রাশি। তো এখন আমরা কি করব, এক্স এর মান ধরে নিলাম 10 আর ওয়াই এর মান ধরে নিলাম আমরা 5। ওকে, এখন আমরা আর এইভাবে করব না, আমরা এখানে বলে দিব কি যে 15 আর 5 না, আমরা বলবো 10 আর 5, কিন্তু এটাকে একটু উল্টাভাবে, সেটা কিভাবে, এক্স প্লাস ওয়াই। তো এটার মানেও তো 15ই আসবে নাকি? আসবে কি না? তা আমরা যদি এখন এটাকে চেঞ্জ করি যে এক্স মাইনাস ওয়াই, তাহলে কত আসবে? যদি গুণ দেই, যদি ভাগ দেই, যদি ভাগশেষ বের করি, 0। এখন দেখেন তো ওই অ্যান্সারগুলো, সেম অ্যান্সারগুলোই আসছে কিনা? তা আমি এখানে কি করলাম, আমি জাস্ট করলাম কি, কাভার আপ করে ফেললাম, যে আমার ভ্যালুটাকে একটা জায়গায় আমি নির্দিষ্ট জায়গায় ফিক্স করে দিলাম। এবার তুমি যত জায়গায় আসো সব জায়গাতে কি করো, আমার ভ্যালুটাকে ক্যারি করো। দিস ইজ দ্য অ্যাম্বাসেডর। ওকে, আমরা কি বলি, বিভিন্ন জায়গায় অ্যাম্বাসেডর পাঠাই না? অ্যাম্বাসেডরের কাজ কি? দেশকে কি করে, রিপ্রেজেন্ট করে। তার মানে ও যা বলবে দেশ তাই বলতেছে, রাইট? ওকে ওই পাওয়ারটা দেওয়া হয়েছে। যে কোনো কোম্পানির আবার অ্যাম্বাসেডর থাকে, ও কি করে, এটাকে মার্কেটিং করে, তাই না? বুঝতে পারতেছি? তো তাহলে এক্স কি করতেছে, 10 এর ভ্যালুটাকে অ্যাম্বাসেডর করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। এজন্য এক্স মানে এক্স না, এটাকে বলা হয় কি 10। তো যেহেতু এখানে এক্স আছে, এক্স এর ভ্যালু কিন্তু 10। তো এই যে এক্সটাকে এখানে নিয়ে আসলাম, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় কল বাই ভ্যালু। এটাকে আমরা ডিরেক্টলি কি করতেছি না, এক্স কে বলতেছি না, আমরা বলতেছি এক্স আছে মানে কি, কল বাই ভ্যালু 10। তার মানে এক্স এর ভিতরে যেটা থাকবে সেটা এখানে বসে যাবে। এই কল বাই ভ্যালু যেহেতু আসতেছে, এজন্য আমরা যদি কোনো একটা জিনিস চেঞ্জ করি ওখানে ভ্যালুটাকে, তাহলে এখানে কি করবে, সরাসরি কল করবে ওখানে কি আছে। তো ওই ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায়, এখানেও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? ইয়া, তা আমরা এখন এক্স এর ভ্যালু যদি 15 করে দেই, দেখবেন আর এগুলোতে আর চেঞ্জ করা লাগতেছে না, সে অটোমেটিক্যালি আমাকে চেঞ্জ করে আউটপুটটা অটোমেটিক্যালি ফিক্স করে দিচ্ছে। তাহলে 15 আর 5 যোগ করলে কত হয়, 20, 10, রাইট? তার মানে আমরা কি করলাম, ভ্যালুটাকে আর উন্মুক্ত না রেখে কোনো একটা জিনিসের ভিতরে রাখলাম, ওইটাকে আবার সব জায়গায় ইউজ করলাম। যেখানে যেখানে আমার চেঞ্জ করা দরকার এক জায়গায় চেঞ্জ করবো, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, রাইট? এটুকু কি খুব কঠিন কিছু? তো এই যে আমরা ভ্যালুটাকে একটা বিষয় জিনিসের ভিতরে রাখলাম, এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে এখানে এক্সটাকে আমরা বলতেছি কি, ভ্যারিয়েবল। এখন আমরা ইন্টারেস্টিং একটা বিষয় বলি এবং রেকর্ডিং অবস্থাতে বলতেছি, ভ্যারিয়েবল যদি বুঝে যান তাহলে প্রোগ্রামিংয়ের 80% আপনার ডান। ক্লিয়ার? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 80% আপনি বুঝে গেছেন। আর যদি আপনি ভ্যারিয়েবল না বুঝেন, তাহলে আপনি প্রোগ্রামিংয়ের কিছুই পারবেন না, কোনোদিনই পারবেন না, কেউ আপনাকে শিখাইতে পারবে না। তার মানে আপনার যত ব্রেন আছে সব এখানে ইউজ করেন, যত শক্তি আছে তত শক্তিতে প্র্যাকটিস করেন। ক্লিয়ার? তাহলে আগে প্রথমে বুঝার ট্রাই করেন যে এক্স এর ভ্যালু যে 15 আছে, এটা এখানে কিভাবে কাজ করতেছে। জাস্ট এক্স এর ভ্যালুটা চেঞ্জ, এখানে সবগুলো চেঞ্জ, ওয়াই এর ভ্যালু চেঞ্জ, এখানে সবগুলো চেঞ্জ। ক্লিয়ার? তাহলে এক্স কে আমরা কি বলে রিপ্রেজেন্ট করতেছি, এক্স ওয়াই এই টাইপের জিনিসগুলোকে আমরা বলতেছি ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল কি জিনিস আমরা রিয়েল লাইফ উদাহরণের সাথে এগুলোকে বুঝবো এবং আরো ভালোভাবে বুঝবো যে আসলে আমরা কত ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক আছে? এটা কি সবাই করছেন? সবার স্ক্রিনে আছে না? আমি একটা চেক দেই। কেমন করেন? ওকে, করছেন? আমি এক্স এর ভিতরে কি আমি যা করছি সেটা করেন না, আপনি সব মুছে ফেলান। মুছে ফেলে এক্স এর ভিতরে 15, আজকে আপনাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে এটা। সো যে এটা পার করে যাবেন তার জন্য প্রোগ্রামিং কোনো ব্যাপার না। আর আজকে যদি ফেল মারেন তার মানে অনেক কিছু প্রবলেম হয়ে যাবে।
আপনাদের সামনে ফাঁকা থাকা অবস্থায় যদি পিছনে যান তাহলে তো সমস্যা। আসতেছি। বড় হাতে y দিয়েছেন, ছোট হাতে y হবে। ওখানে যা দিবেন এখানেও তাই হবে। ওখানে যদি বড় হাতে y হয় নিচে ছোট হাতে y। ওকে, তো আমরা এখন জিনিসটা বুঝি, সেটা হচ্ছে এখানে দেখেন দুইটা জিনিস আছে, আরো বড় করে। দেখা যাচ্ছে তো না অনলাইনে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। অনলাইনে তো এখানে দেখতেছি না, স্ক্রিনে আছে। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা বলছি কি x ইকুয়াল টু 10 অথবা 15 যে কোনো একটা নাম্বার, ঠিক আছে, y ইকুয়াল টু যে কোনো একটা নাম্বার বলছি। তার মানে এই যে x y এগুলোর নাম বলতেছি কি ভ্যারিয়েবল, তাই না? এই ভ্যারিয়েবলকে যদি আমরা একটু ভাঙি তাহলে এখানে কি বলা আছে, ভ্যারিয়েবল। অ্যাবল মানে কি সক্ষম, আর ভ্যারি মানে কি পরিবর্তন। আমরা যদি চিন্তা করি যে ভ্যারিয়েবল মানে পরিবর্তন হওয়ার ক্ষমতা তার মধ্যে আছে, ঠিক আছে, তাহলে কি পরিবর্তন হয় এটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে। তো এখন x একটা ইকুয়াল আছে 10 আছে, এখন এই ইকুয়ালটার নাম হচ্ছে অ্যাসাইন সাইন, a s i g n s i g n, ওকে। অ্যাসাইন সাইন, অ্যাসাইন মানে কি আমরা অ্যাসাইনমেন্ট করি না, যে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তার মানে কি তোমার ভিতরে কিছু একটা দিচ্ছি যেটা তুমি কমপ্লিট করে আমাকে দিবা, রাইট? তো এই 10 এইটা x এর ভিতরে কি হচ্ছে অ্যাসাইন হচ্ছে বা রাখা হচ্ছে, ওকে। অনলাইনে দেখতে পাচ্ছেন ইকুয়াল সাইনকে বলে না, এটাকে বলা হয় অ্যাসাইন সাইন, ঠিক আছে। আর ইকুয়াল সাইন প্রোগ্রামিং এর ভাষায় এটা ডাবল ইকুয়াল যখন থাকবে তখন এটার নাম হচ্ছে ইকুয়াল। এটাকে কম্পারিজন অপারেটরের একটা অংশ বলা যায়, ওটা আমরা পরে দেখব, ঠিক আছে। আমরা দেখি একটা ইকুয়াল থাকলে ওটার নাম হচ্ছে কি অ্যাসাইন সাইন, আর ডাবল ইকুয়াল থাকলে ওটার নাম হচ্ছে ইকুয়াল। তার মানে আমরা ম্যাথে যেটা ইকুয়াল করছি ওটা এখানে হচ্ছে ডাবল ইকুয়াল, আর এই প্রোগ্রামিং এ যে একটা ইকুয়াল দিচ্ছি এটার নাম হচ্ছে অ্যাসাইন। এইটাই ডিসাইড করে যে এটা ভ্যারিয়েবল নাকি অন্য কিছু, ওকে। তা আপনি যখন এরকম একটা দেখবেন তখন বুঝে যাবেন এটা একটা ভ্যারিয়েবল, আর যখন এরকম দেখবেন তখন মনে করবেন এটা একটা কম্পারিজন। কম্পারিজন জিনিসটা আমরা সামনে পাবো, আমরা এটাকে আগে ফোকাস করি, ওকে। সো এটার উপরেই পুরো প্রোগ্রামিংটা ডিপেন্ডেন্ট করতেছে। তার মানে আপনি যদি অ্যাসাইন অপারেটরকে ফোকাস না করেন তাহলে আপনি ভুল করবেন, ওকে, এবং বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে প্রবলেম ফেস করবেন। গুড জব করেন মিনজি, ভালো হয়েছে, ওকে। তো তাহলে আমরা x যে লিখতেছি এটা যে সব সময় x y এরকমই থাকবে ব্যাপারটা এমন না। আপনি সব সময় খেয়াল রাখবেন এইটা, যখন এই যে ইকুয়াল সাইনটা আছে যেটাকে আমরা ইকুয়াল বলতেছি বাট প্রোগ্রামিং এর ভাষায় যেটা অ্যাসাইন সাইন, এইটার বামে যে থাকবে সে হচ্ছে সব সময় ভ্যারিয়েবল, ওকে। তাহলে লেফট সাইডে যে থাকবে সে হচ্ছে কি ভ্যারিয়েবল, লেফটে যে থাকবে অলওয়েজ। বুঝতে পারছি? সূর্য যেমন পূর্ব থেকে কি হয় পশ্চিমে যায় অলওয়েজ, ওইরকম এই একটা ইকুয়াল যদি থাকে তাহলে ওটার বামে যে থাকবে সে হচ্ছে ভ্যারিয়েবল, আর ডানে যে থাকবে সে অলওয়েজ ভ্যালু, ঠিক আছে। এর মধ্যে মাথায় থাকবে, এটা একটা ছবি তুলে রাখেন, গ্রুপে দিয়ে রাখেন, যেন পরবর্তীতে আপনারা মাথায় রাখতে পারেন। এই জায়গায় যে x y টা আছে, এখন যদি আমি এই জায়গায় x y এর জায়গায় a বা b দিয়ে কোনো সমস্যা নাই, একই হবে, জাস্ট নাম চেঞ্জ করবেন। কিন্তু এই একটা ইকুয়াল সাইন থাকলে বুঝে যাবেন বাম পাশেরটা ভ্যারিয়েবল আর ডান পাশেরটা ভ্যালু, ওকে, রাইট। একেবারে সহজ বোঝার উপায়। কিন্তু যদি এরকম থাকে x ডাবল ইকুয়াল y, তখন কি এটা কি ভ্যারিয়েবল x? তখন কিন্তু দুই পাশে দুটাই কিন্তু ভ্যালু,
বুঝতে পারছি? দুই পাশে দুটাই ভ্যালু। আর এটার ক্ষেত্রে কি বাম পাশেরটা ভ্যারিয়েবল আর ডান পাশেরটা ভ্যালু। এখন যদি এরকম হয় যে x একটা ইকুয়াল y, তাহলে এটা কি দুটাই ভ্যারিয়েবল না? x equal to y এর হ্যাঁ, x এর ভ্যালুটা ক্যান্সেল ভ্যালু, করলে y এর দুটাই ভ্যারিয়েবল তাই না? দুটাই ভ্যারিয়েবল দুইটা ভ্যারিয়েবল তাই না স্যার? ভ্যালু দুটাই ভ্যারিয়েবল ভ্যালু শিওর? শিওর? ভ্যালু না দুইটা ভ্যালু, দুটাই ভ্যালু, চেঞ্জ হচ্ছে না তাই কারণ x equal to y দুটাই ভ্যালু। দুটাই ভ্যালু। দেখেন ভালো করে দেখেন, এটা আর এটার মধ্যে পার্থক্য কি? স্যার ওই নিচের দুইটা দুটোটাই ভ্যারিয়েবল। শিওর? দিস ইজ দ্য আউটকাম অফ আধা ঘন্টা, আর নিচেরটা হচ্ছে ভেরিয়েবল ওপরটা হচ্ছে তাই না? আমরা অলওয়েজ বলছি যে এটার বামে যে থাকবে সে ভ্যারিয়েবল আর ডানে যে থাকবে সেটা হচ্ছে ভ্যালু। x ভ্যারিয়েবল y ঠিক আছে? y is variable অলওয়েজ একটা অ্যাসাইন থাকবে, একটা আর যখন দুইটা থাকবে তখন দুই পাশেরটাই ভ্যালু। ওটা আলাদা জিনিস। আপনি সবসময় মাথায় রাখবেন একটা যখন থাকবে তখনই ওটা ভ্যারিয়েবল, বামেরটা ভ্যারিয়েবল ডানেরটা ভ্যালু। ওকে, ক্লিয়ার? এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা কিছু অপারেশন করে এটাকে আরো ক্লিয়ার হওয়ার ট্রাই করব। ঠিক আছে? এটা যদি ক্লিয়ার হয়ে যান তাহলে প্রোগ্রামিং এর পুরোটা এটার উপরেই ভর করে আছে। সো এটা ক্লিয়ার মানে আপনার প্রোগ্রামিং ক্লিয়ার। তার মানে আমি আপনাকে বুঝাইতে পারবো যে প্রোগ্রামিং কি জিনিস। আর যদি এটাতেই আপনার গোলমাল পেকে যায় যে এটা ভ্যারিয়েবল নাকি এটা ভ্যারিয়েবল, এটা ভ্যালু নাকি এটা ভ্যারিয়েবল, তাহলে এই সমস্যা। তাহলে এখন আরো ভালো করে নোট নেন, এই দিস ইজ ভ্যারিয়েবল, দিস ইজ ভ্যালু, দিস ইজ টু ভ্যালু। ঠিক আছে? দুইটা ইকুয়াল থাকলে ভ্যালু দুই পাশে, আর একটা ইকুয়াল থাকলে ডান পাশে ভ্যালু বাম পাশে ভ্যারিয়েবল। তার মানে y হচ্ছে কি ভ্যালু ভ্যালু আর x x হচ্ছে ভ্যারিয়েবল, আর এখানে দুটাই ভ্যালু। ঠিক আছে? ওকে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব, আগে এটার উপরে খেলা। ঠিক আছে? তো এটার নাম ভ্যারিয়েবল কেন সেটাই আমাদের প্রশ্ন। ঠিক আছে? এবং ভ্যারিয়েবলের বৈশিষ্ট্যটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। এটা বুঝে গেলে আমরা মোটামুটি ভালো একটা প্রোগ্রামিং এ আগাইতে পারবো। এখন বলেন কারো কোনো কঠিন কোনো জায়গা আছে যে জায়গাটা বুঝতেছেন না? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, তাহলে আমরা বুঝে যাব যে আসলে আপনার কোথায় প্রবলেম হচ্ছে, তাহলে ওই জায়গাটা শর্ট করে আমরা সামনে আগাবো। কিন্তু যদি প্রবলেমকে সাথে নিয়ে আগান তাহলে আর কোনোদিন শিখতে পারবেন না। সো কারো কোনো প্রবলেম আছে অনলাইন অফলাইন? স্যার ওই যে স্যার একটা বলছিলেন যে স্যার ভ্যালু যে জিনিসটা বলছিলেন, যদিও আমরা স্ক্রিনটা দেখতে পারি নাই, একটা উদাহরণ দিয়ে স্ক্রিনে একটু দেখাই দিতেন হ্যাঁ স্যার। অবশ্যই, স্ক্রিনে তো দেখাবে। থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার একটা ইকুয়াল তো হলে অ্যাসাইন চাই না, দুটো ইকুয়াল লাগে কি বলছেন? ইকুয়াল দুটো equal আমি দুটাই দেখাবো এখানে। ঠিক আছে? আপনারা আরেকটু ভালো করে ইয়া করবেন, আর বাসায় গিয়ে আজকে ইয়াটা ভিডিওটা আরো ভালো করে দেখবেন। ঠিক আছে? মিনিমাম দুবার দেখবেন। তাহলে আমরা আরেকটু সামনে যাই। তাহলে আমরা বললাম কি x ইকুয়াল ধরেন 20, যে কোনো ভ্যালু, a ইকুয়াল ধরেন 7। ওকে, আমরা এখন প্রিন্ট করব অ্যারিথমেটিক যে a প্লাস এক্স। কোনো সমস্যা আছে? রান করলে দেখেন আউটপুট আসতে 27। এটা একটু ছোট করি, দেখা যায়? এখন আপনি এটা ভিএস কোডে করেন, অনলাইন কম্পাইলারে করেন, আর যেখানে করেন এটা আপনার ব্যাপার। ঠিক আছে? তা আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই কোডটা যেন অনলাইনে থাকে সেজন্য আমরা কোল্যাবে চলে যাব। গুগল কোল্যাব, গুগল কোল্যাব। ঠিক আছে? তা যেহেতু আপনারা ডাটা সায়েন্সে আসতেছেন, ম্যাক্সিমামই ডাটা সায়েন্স না, নাকি ওয়েব ডেভেলপমেন্টের কেউ আছেন? সফটওয়্যার ডেভেলপমেন্টের কয়জন আছেন? একজন। আর আর নাই? আপনিও? ঠিক আছে, তো গুগল কোল্যাবে কিছু আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আশা করা যায় আপনারা ধীরে ধীরে ডিসিশন চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে না? ওকে, কেন স্যার? না কিছু না। কারণ আপনারা মোটামুটি 1.5-2 মাস আমার সাথে থাকবেন, তখন ততদিনে যদি আপনাদের ডিসিশন চেঞ্জ হইতে পারে, তাই না? আচ্ছা, x ইকুয়াল টু 10, হ্যাঁ গুগল কোল্যাব। গুগল কোল্যাবে আপনারা, হ্যাঁ অনলাইন কম্পাইলারের মতো গুগল কোল্যাবে গিয়ে আপনার জিমেইল দিয়ে হচ্ছে লগ ইন করবেন। আপনারা যেখানে আছেন ওখানেই থাকেন, ওটা নিয়ে প্যারা নেই। আমি আপনাদেরকে যেন এই কোডটা দিতে পারি সেজন্য এটা রাখতেছি। ওকে,
আমি যদি বিএস কোডে করি স্যার সমস্যা করেন, আছে কোনো একটা? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি এটা আপনাদেরকে যেন ডাউনলোড করে দিতে পারি সেজন্য এটা করতেছি। আমার কি নেট নাই? আচ্ছা হুম। আজকে কত তারিখ? 9 তারিখ। 9। ওকে, 9 তারিখ 1 মাস 2026। ওকে, x = 10 দিলাম, দেখা তো যাচ্ছে না? আর y = হচ্ছে আমরা দিলাম ধরেন 3 দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা অ্যারিথমেটিক করব, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট x প্লাস y। ওকে, এখন এই যে বাম পাশে যে বাটন আছে এটা রানের বাটন, ঠিক আছে? রান করলে আমাকে আউটপুটটা দেখাবে। তো এখানে দেখেন 13 দেখাচ্ছে, তাহলে 10 আর 3 যোগ করলে কি হয়? 13। ওকে, এখন আমরা বলছিলাম যে ভ্যারিয়েবল কি হয়? চেঞ্জ হয়। তা আমরা দেখেন এই x = 10 এর পরের লাইনে আবার যদি x = 5 দেই, তাহলে এখন আমার আউটপুট কত আসবে? কেউ বলতে পারবেন? 8 আসবে 18। 8 আসবে 8 এক্স্যাক্টলি, এখানে একটা বৈশিষ্ট্য আসবে, সেটা হচ্ছে কি যে পাইথন হচ্ছে আপডেটেড লাইনগুলোকে কাজ করে, আপডেটেড ভ্যারিয়েবল নিয়ে কাজ করে। সো লাইন বাই লাইন যদি আমরা কম্পাইল করি, যেহেতু পাইথন কি ইন্টারপ্রিটার নিয়ে কাজ করে আবার কম্পাইলার নিয়েও কাজ করে, তো কি করবে সে উপর থেকে নিচের দিকে আসে। তাহলে উপরের যে লাইনে এসে x এর মান 10 পাইলো, পরের লাইনে এসে যদি আবার 5 পায়, তাহলে সে কি করবে? আগের লাইনটা ভুলে যাবে, সে পরের লাইনের যে ভ্যালুটা ওটাকে সে আপডেট করবে। এজন্য কি করবে? এখন 8 হবে। ওকে, Sir, হ্যাঁ অবশ্যই। that's the reason why the implementation works, right? Because in each line, in the later part of the code, when the number gets incremented, it holds that updated value, and then it prints the latest value over and over again. For example, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. when it goes. লুপের ভিতরে। ওকে, সো আমরা তাহলে এখানে দুইটা বৈশিষ্ট্য পাবো, সেটা হচ্ছে একটা হচ্ছে ভ্যারিয়েবল কি ভোলাটাইল, কি ভোলাটাইল, সে পরের লাইনে এসে আগের লাইনের ভ্যালুটাকে মনে রাখতে পারে না। তার মানে ওকে আপনি যা দিছেন সে আগেরটা ভুলে যায়, এখন নতুনটাকে রিপ্লেস করে। সে কি করে? রিপ্লেস করে, তাই না? তো তার যেহেতু হচ্ছে কি গ্লাস একটা, সে পানিকে যদি পানি আর শরবত, আপনি যদি পানির পরে শরবত রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে? পানিটাকে ফেলে দিয়ে শরবতটাকে রাখতে হবে। এখন শরবত রাখার পরে যদি আপনি পানি খুঁজেন ওই গ্লাসে, তাহলে পাবেন না। আমি কি বুঝাতে পারছি? সো আপনি একটা ভ্যারিয়েবলের ভিতরে আপডেটেড যে ভ্যালুটা সেটা নিয়ে গেলেন। এখন রিয়েল লাইফ উদাহরণের সাথে যদি আপনাকে আমি বুঝাই, সেটা হচ্ছে এটা একটা চেয়ার, রাইট? চেয়ারে কি এখন আমি বসে আছি, রাইট? সো এখন চেয়ারটা কি এক্স আর আমি হচ্ছি 10, তো চেয়ারের ভিতরে আমি আছি, রাইট? এখন যদি আপনাকে কেউ বলে যে বলেন তো চেয়ারে কে আছে, তাহলে আপনি কি বলবেন? আমি আছি, রাইট? তা আমি উঠে যাওয়ার পরে যদি উনি বসে চেয়ারে, এখন ধরেন উনি বসে আছে, তাহলে এখন যদি আপনাকে বলা হয় যে চেয়ারের ভিতরে কে আছে, তাহলে কি বলবেন? অন্য আরেকজন উনি আছে, রাইট? তা তার মানে চেয়ারটা কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে কি তার ভ্যালুটা। আমি এখানে নাই, আরেকটা ক্লাস যখন হবে তখন আরেক টিচার এসে বসবে, আবার যখন ওই টিচার চলে যাবে আরেক টিচার এসে বসবে। তার মানে কি দিস ইজ দ্য ফিক্সড, এটা ভ্যারিয়েবল, আর ভ্যালুটা কি হচ্ছে সবসময় চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি? তার মানে সে আপডেটেড ভ্যালুটা নিয়ে কাজ করতেছে। আপনি যদি এখন বলেন চেয়ারের ভিতরে কে আছে, তাহলে আপডেটেড যে ভ্যালুটা সেটাই আপনি বলবেন, রাইট? তার মানে আপনি প্রথম লাইনে যেটা পেলেন, পরের লাইনে যদি আবার নতুন করে একটা ভ্যালু পান, তাহলে আপডেটেড ভ্যালুটাকে নিয়ে আপনি কাজ করবেন। আমি কি বুঝাতে পারছি? তো তাহলে আমরা যদি আবার y এর পরে যদি মানে x এর পরে যদি আবার আপডেট করি, x = হচ্ছে 90, তাহলে এখন কত আউটপুট আসবে? 93। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? ভ্যারিয়েবল হচ্ছে ভোলাটাইল, সে আগেরটা ভুলে যায়, আপডেটেড ভ্যালুটাকে নিয়ে কাজ করে। এখন রিয়েল লাইফে যদি আরও চিন্তা করেন, একটা বাস চলতেছে, তা বাসের যে সিট আছে এগুলো কি আমরা চেঞ্জ করি? না মানুষ চেঞ্জ হচ্ছে। তাহলে কি বাসটা ভ্যারিয়েবল আর ভ্যালুকে মানুষ, রাইট? পৃথিবীটা যদি ভ্যারিয়েবল হয়, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে প্রতিদিন কি
আজকে আমি আসি, কালকে আমি নাও থাকতে পারি, আরেকজন আসবে। তার মানে পৃথিবীটা ভ্যারিয়েবল, মানুষ হচ্ছে ভ্যালু। তাহলে মানুষ চলে যাচ্ছে, নতুন পৃথিবীতে মানুষ আসতেছে, জন্মগ্রহণ করতেছে, মানুষ মরতেছে, রাইট? তাহলে পৃথিবীতে ভ্যারিয়েবলের শেষ আছে, ভ্যালুর শেষ আছে, না রাইট? তারপর স্যার AC temperature, AC temperature, হ্যাঁ। ফ্যানের potentiometer, তারপর আপনার এই যে Exactly. proximity sensor, এগুলো সবই তো। তো সব কিছুই ভ্যারিয়েবল, আপনি যখন যেটা করেন, তাই না? উনি যে এসির উদাহরণটা দিল, আপনি যদি এখন তাপমাত্রা এসির কমায় দেন, তার মানে এই মুহূর্তে আপনার তাপমাত্রা কত, ওটাই। আবার যদি চেঞ্জ করেন, তাহলে এই মুহূর্তে তাপমাত্রা কত, সে কোনটা নিয়ে কাজ করবে, আগেরটা না এখনকারটা? বর্তমান তো বর্তমানটা, যেটা আপনি আপডেট করবেন ওই ভ্যালুটাকে নিয়ে কাজ করবে। তার মানে আমরা দেখেন ভ্যারিয়েবল কি হচ্ছে, আপডেট হচ্ছে, এবং লেটেস্ট যে ভ্যালুটা সেটাকে নিয়ে আমরা কাজ করতে দিই। তাহলে সেম ওয়েতে আমরা যদি ওয়াইয়ের ভ্যালু আপডেট করে দেই 10, তাহলে আমার আউটপুট কত আসবে এখন? 100, রাইট? এতটুকু বুঝেন না এমন কেউ আছেন অনলাইন অফলাইন কেউ? আচ্ছা, এখন যদি আমি এরকম করি যে y = x, তাহলে আমার ভ্যালু কত আসবে এখন, কেউ বলতে পারবেন? মানে হবে 90। 10 sorry আমাকে বলেন কত আসবে? y এর মান 90 না স্যার, 90 হবে, কারণ লাস্ট তো x = 90। আমাকে ফাইনাল ভ্যালু বলেন। 9 x প্লাস একটাও হয় নাই, sorry 180 হবে, কারণ 90 আর 90 যোগ করলে কত হয়? x এর ভ্যালু কত? 90। ওই ভ্যালুটাকে আমরা কি করতেছি, y এর ভিতরে অ্যাসাইন করছি, তাই না? তাহলে y এর ভ্যালু এখন কত? 90। তাহলে 90 আর 90 যোগ হলে কত হয়? এখনো বুঝেন নাই? আমরা x এর ভ্যালুটাকে y এর ভিতরে অ্যাসাইন করে দিছি। x কে অ্যাসাইন করা মানে কি, x এর ভ্যালুটাকে অ্যাসাইন করা। তার মানে y এর ভ্যালু এখন কত? 90। তাহলে 90 আর x এর ভ্যালু কত? তাহলে যোগ করলে কত? তো এটাকে আপনারা হাতে করেন, এখানে যা আছে এক্স্যাক্ট ওটাই করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপডেটেড ভ্যালু আর ভ্যারিয়েবল কত ইম্পর্টেন্ট। ওকে, অনলাইনে কারো কোনো প্রবলেম এ পর্যন্ত? না স্যার, ক্লিয়ার 180 বুঝতে। তাহলে এটা বুঝলাম যে এখানে দুইটা প্রিন্ট আছে, দুইটাই কাজ করবে। প্রিন্টের কাজই হচ্ছে আউটপুট দেওয়া, ঠিক আছে? তো এই প্রিন্ট করার আগে, এই প্রিন্টের আগ পর্যন্ত এক্স আর ওয়াই এর আপডেটেড ভ্যালুটাকে সে নিয়ে কাজ করবে, আর এই প্রিন্টের আগে আপডেটেড ভ্যালু নিয়ে কাজ করবে। সো বুঝতে পারছি আমরা? তাহলে এইখানে কাজটা কি হলো, এক্স হচ্ছে কি আগে আছে ভ্যালু, তাই এখানে অ্যাসাইন হয়েছে। কিন্তু যদি এরকম হইতো যে আমরা ওয়াইয়ের ভিতরে এ দিছি, এখন তাহলে আউটপুট কি আসতো? কি আসতো? ইরর আসবে, কারণ এর কোনো ভ্যালু আমরা জানি না, দিছি কি? তো এর যেহেতু ভ্যালুই আমাদের এক্সিস্ট নাই, তাহলে ওয়াইয়ের ভিতরে দিবে কি? তখন সে বলবে যে এ ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে? এ বলবে এ ইজ নট ডিফাইন্ড। ডিফাইন্ড মানে কি? পরিচিত না, এর কোনো আন্ডারে কোনো ভ্যালু নাই। তো আমরা যদি এইভাবে দিতাম যে ডাবল কোটেশন, তাহলে এটা একটা ভ্যালু হিসেবে কাউন্ট করতো, এটা পুরোটাই হচ্ছে ওয়াইয়ের ভিতরে যাইতো। বাট এখন এই স্টিল একটা প্রবলেম আছে, সেটা কি? এই প্রবলেমটা নিয়েই আমরা এখন কাজ করব। সেটা হচ্ছে ডেটা টাইপ, যে আমার 10 হচ্ছে নাম্বার আর এ হচ্ছে কি স্ট্রিং বা একটা নাম। তো নাম আর নাম্বার কখনো যোগ করতে পারবো আমরা? আশাদা 10 যোগ করে কোনো আউটপুট পাবো? তাহলে সেম ক্যাটাগরি বা সেম কি হইতে হবে, টাইপের হইতে হবে, তাই না? তা আমরা আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, আমরা কি করি, যাতে যাতে মিললে কাজ করি, তাই না? আমরা যদি পান আর হচ্ছে সুপারি দুটাকে যোগ করি, তাহলে কি পান সুপারি একসাথে যোগ হবে? কিন্তু পানের সাথে পান যোগ করতে পারবো, যে পান 5টা তোমার কাছে 5টা আমার কাছে, দুইটা যোগ করলে 10টা পান হলো, তাহলে সেম ক্যাটাগরি। আবার সুপারি আপনার কাছে 10টা আছে, আমার কাছে 10টা আছে, সুপারি যোগ করা যাবে। মানুষ যদি 5টা থেকে 5টা মানুষ আর 5টা মানুষ 10টা মানুষ যোগ করা যাবে। তার মানে ক্যাটাগরিতে না মিললে আপনি কি করতে পারবেন না, ওদের যোগ করতে পারবেন না। এখন মানুষ আর কুকুর যোগ করতে পারবেন? পারবেন না। এখন যদি বিয়ের হিসাব করেন, তাহলে আপনি কি মানুষ আর অন্য জাতির সাথে বিয়ে করতে পারবেন? আবার মানুষ বিয়ে করতে গেলেও আবার কি দেখে, ধর্ম দেখে, বর্ণ দেখে, ভাগ দেখে, তাই না? তার মানে আপনি যখন কোনো জায়গায় মিলিত হইতে যান, তখন কিন্তু অনেক প্রি রিকুইজিট আছে, যেগুলো শর্ত পূরণ হলেই আপনি যোগ করেন, রাইট? তার মানে কি আপনার এ যে ভ্যালু, এটা কিন্তু কোনো নাম্বার না, যার কারণে নাম্বারের সাথে 10 বা 90-র সাথে ওই এ যোগ করলে আমার যোগ হচ্ছে না। বুঝতে পারছি? ক্লিয়ার? তো এটাকে আমরা আরেকটু ভালোভাবে দেখব।
তার আগে আমরা দেখে নেই যে কি আসতেছে। ওকে, সো এ পর্যন্ত আমাদের ক্লিয়ার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, রাইট? তাহলে আমরা নেক্সট কোডে যাই। তো নেক্সট কোড হচ্ছে যে আমরা একটু W3 স্কুলটাকে ফলো করব, তাহলে আমাদের সিকোয়েন্সটা নষ্ট হবে না, ঠিক আছে? W3 স্কুল অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট, যেখানে আপনি খুব ইজিলি আপনার প্রোগ্রামিং স্কিলটাকে আরেকটু ধার দিতে পারবেন, ঠিক আছে? তো এখানে এই যে ভ্যারিয়েবল সম্পর্কে আছে, তো ভ্যারিয়েবল নেম নামে একটা ব্যাপার আছে, এটাকে আমরা একটু শিখব। আজকে কি ভ্যারিয়েবল নেম নিয়ে আলোচনা করব? করেন স্যার। হ্যাঁ, এটা একটু আপডেটেড বাট দরকার আছে, ঠিক আছে? তা আমরা কি আজীবন এক্স আর ওয়াই দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব? না। তা আমরা কি করব? এক্স এর জায়গায় যেন একটা মিনিংফুল নাম রাখতে পারি, বুঝতে পারছি? এখন কেন মিনিংফুল নাম রাখবো? আমরা যেই ইন্ডাস্ট্রিতে কাজ করব, এই ইন্ডাস্ট্রিতে আপনি সবসময় টিকে থাকবেন ব্যাপারটা এমন না। আপনার প্রমোশন হইতে পারে, আপনি অসুস্থ হইতে পারেন, আপনি সুইচ করতে পারেন, জব সুইচ করতে পারেন। সো একটা সফটওয়্যার ডেভেলপ করতে কিন্তু অনেক সময় লাগে। তো ওই সময়ের আগে যদি আপনি চলে যান, তাহলে আপনি যে মাঝ পর্যন্ত একটা কাজ করলেন, এই কাজের পরে বাকি কাজটুকু তো আরেকজনকে করতে হবে। এখন আপনার লেখা কোড তো আরেকজন বুঝবে কিনা, সেটা তো একটা আপনার আবশ্যকীয় একটা ব্যাপার। তো এটাকে বলা হয় কোড রিডেবিলিটি, মানে রিড করার একটা ক্ষমতা। তা আপনার কোড দেখে যদি মানুষ রিডই না করতে পারে, পড়তেই না পারে, বুঝতেই না পারে যে কোথায় কোন ভ্যারিয়েবল কেন ইউজ করছেন, তাহলে ওটা রিডেবিলিটি কী হয়ে যায়? কমে যায়। গুগলও কিন্তু আপনার কোড রিড করে, এবং এই রিডেবিলিটির ওপরে কিন্তু সে এসইও করে, সার্চ, ঠিক আছে? তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে সে সার্চ করে যে আপনার কোডের স্ট্রাকচারটা কেমন, ও কি নিজে থেকে রিড করতে পারতেছি না, রিড করতে পারলে আপনার র্যাঙ্কিংটা আরেকটু বাড়বে। ক্লিয়ার? সো আমরা এখন যে ইয়াটা শিখবো সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নেমিং, মানে ভ্যারিয়েবলের নামটা রাখার জন্য, ঠিক আছে? আমরা সবসময় র্যান্ডমলি এক্স ওয়াই জেড এভাবে ইউজ করবো না। আমরা যে কাজের জন্য যে ভ্যারিয়েবলটা ইউজ করব ওই কাজের নামটা দিব। যেমন আমরা যোগ করব, তার মানে আমরা ভ্যারিয়েবলের নাম দেবো অ্যাড, ADD, বা অ্যাডিশন, ADD, তারপরে সামনে যা কিছু দেওয়া যায়, সাবস্ট্রাকশনের সাব, মাল্টিপ্লিকেশনের মাল, এই টাইপের শর্টকাট ইউজগুলো করব, যেন আমার কোডটা আরেকজন যেন পড়লে বুঝতে পারে যে আমি এই ভ্যারিয়েবলটা কেন নিয়েছিলাম। এক্স ওয়াই এর কোনো মিনিং আছে? মিনিং নাই। তো ওই কোন সিচুয়েশনে আমি এক্স ওয়াইটাকে ইউজ করছি এটা আমরা বুঝাইতে পারবো না। এজন্য আমরা মিনিংফুল নাম রাখার জন্য আমরা কি শিখতে হবে, কিভাবে নাম রাখতে হয় সেটা শিখব, ঠিক আছে? তো ভ্যারিয়েবল নাম রাখার জন্য কিছু রুলস আছে, ওই রুলসগুলোকে ফলো করে আমরা নামগুলো রাখবো, ঠিক আছে? এখন এই রুলসটা যদি রিয়েল লাইফের সাথে আপনি একটু ম্যাচ করে বুঝতে চান যে রিয়েল লাইফে আসলে এটা কিভাবে উদাহরণ দেওয়া যায়, তো ধরেন যদি পৃথিবীতে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে ওই বাচ্চার নাম রাখি না আমরা? নাম রাখা তো ফরজ নাকি? নাম কেন রাখি? যেন তাকে অ্যাড্রেস করা যায়, তাকে ডাকা যায়, সে যেন রেসপন্স করে, তাই না? তার যেন আলাদা একটা আইডেন্টিটি তৈরি হয়, তার ভিতরে যেন কোনো একটা ডাটা রাখলে বা তাকে যদি কোনো কিছু বলা হয় সে যেন ওই কাজটা সম্পন্ন করতে হয়। আপনি যদি আমানতও রাখেন, তাহলে অমুক পার্সনের কাছে এই টাকাটা আছে বা এই জিনিসটা আছে, তার মানে তার যদি আইডেন্টিটি না থাকে আপনি কিন্তু তাকে কল করতে পারবেন না, তার কাছ থেকে নিয়ে আসতে পারবেন না, রাইট? তো আমরা ভ্যারিয়েবলটাকে ওইভাবেই তো ইউজ করতেছি যে এক্স এর কাছে 10 আছে, ওয়াই এর কাছে 5 আছে, দুটাকে যোগ করো। একটু হ্যালো, আসসালামু আলাইকুম। 501। এখন এই যে একটা পার্সনের নাম রাখাটা জরুরি, সেম ওয়েতে আপনার ভ্যারিয়েবলের নামটাও রাখা জরুরি, যেন হচ্ছে ওকে কল করলে ওর ভিতরে যে ভ্যালুটা আছে ওটাকে নিয়ে আমি কাজ করতে পারি, রাইট? এতটুকুই তো আমরা বুঝলাম এক্স ওয়াই দিয়ে। এখন নামটা যখন রাখবো তখন রিয়েল লাইফে একটা বাচ্চার নাম কিভাবে আমরা রাখি বলেন তো, বলেন? আমরা একটা বাচ্চার নাম কিভাবে রাখি? বাবা মা নিজের নামের সাথে মিলে এই যে দেখেন, আপনি কিন্তু ডাইরেক্ট চলে গেছেন বাবা মাতে। প্রথমত বাচ্চাটা মেয়ে না ছেলে সেটা আগে ডিসাইড করেন না, তাই তো? তারপরে ডিসাইড করার পরে ওই বাচ্চার নাম তো ওইভাবেই হবে নাকি? তা এরপরের স্টেপ কি করেন? বংশ অনুযায়ী নাম রাখা। হ্যাঁ, বংশ তো রাখি, তার উপরে আরেকটা বিষয় আছে না, সে মুসলমান না হিন্দু? তাহলে যদি মুসলমান হয় তাহলে আপনি এক রকমের নাম রাখেন, হিন্দু হলে আরেক রকমের নাম রাখেন, রাইট? তারপরে আপনি চিন্তা করেন যে বংশের কোনো টাইটেল আছে কিনা। টাইটেলের আগে আবার চিন্তা করেন যে প্রথম যে নামটা হবে ওটা বাবা মায়ের প্রথম অক্ষর দিয়ে মিলানো যায় নাকি, রাইট? আবার আপনি চিন্তা করেন যে এটা একটা সুন্দর অর্থ হইতে হবে। আবার যদি এরকম হয় যে রোজার মাসে হয়েছে তাহলে নাম রেখে দেন রোজা, তাই না? আবার দেখা যায় যে ঈদের সময় হয়েছে আনন্দ, তখন নাম রেখে দেন আনন্দ, তাই না? এরকম বিভিন্ন সিচুয়েশন, বৃষ্টির সময় হয়েছে নাম রেখে দিয়েছেন বৃষ্টি।
তো সিচুয়েশন বেজ নাম রাখছেন, নাম দেখলেই বোঝা যায় যে হ্যাঁ আকাশ নাম রাখছেন, তার মানে আপনি আকাশ দেখতে খুব ভালোবাসেন। আবার দেখা যাচ্ছে এমন একটা নাম রাখছেন যেটা আপনার আগের হচ্ছে প্রাক্তনের নাম ছিল, থাকে না? তো ব্যাপারটা হচ্ছে আপনি অনেক সিচুয়েশন চিন্তা করে একটা কিন্তু নাম রাখেন যাকে আপনি মনে রাখতে চান, তাই না? ওই নামের মাধ্যমে বাঁচিয়ে রাখতে চান। তো ব্যাপারটা এরকম। তো ধীরে ধীরে আপনি এক একটা স্টেপ অনুযায়ী পার করার পরে একটা নামকে ডিসাইড করেন, রাইট? তো এইরকমই আমরা যখন একটা ভ্যারিয়েবলের নাম রাখবো তখন ওই নামটা আমাদের রুলস অনুযায়ী হওয়া লাগবে, যেটা আমাদের পাইথন কম্পাইলারের ভিতরে ডিসাইড করা আছে যে আপনি এই রুলস ফলো করে অবশ্যই এই নামটা রাখতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট রুল হচ্ছে যে আপনাকে কি করতে হবে, ফার্স্ট লেটার মানে ভ্যারিয়েবলের first letter start with alphabet or underscore। ফার্স্ট যে লেটারটা আছে সেটা অবশ্যই কি হইতে হবে, আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হতে হবে। যেমন আমার নাম হচ্ছে আসাদ, এই আসাদ নামে একটা ভ্যারিয়েবল রাখলাম যার ভিতরে টেক। এখন বলেন তো এই শর্তটা কি এখানে মেনে চলছে? প্রথম যে লেটারটা এটা কি ওই শর্তটাকে মিট করতেছে? তাহলে ফার্স্ট লেটারটা কি অ্যালফাবেট হইছে না? বড় হাতের ছোট হাতের এটা কোনো ম্যাটার না। আমি যদি ছোট হাতের দিয়েও স্টার্ট করি এএসএডি, কোনো সমস্যা? তাহলে আমার যে ফার্স্ট রুল আছে এটা মেইনটেইন করতেছে। আবার বলছি আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারে, ঠিক আছে? হয় অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর। তাহলে আমরা কি করতে পারি, আন্ডারস্কোর আসাদ করতে পারি। তাহলে এই দুটো ভেরিয়েবল কি আমার উপরে এই যে এক নাম্বার রুলস যেটা এটাকে মেইনটেইন করছে না, যে প্রথম যে লেটারটা এটা হয় আন্ডারস্কোর অথবা অ্যালফাবেট দিয়ে স্টার্ট হচ্ছে, ক্লিয়ার? দুই নাম্বার যে রুলসটা আছে এই রুলসটা হচ্ছে কি, ক্যান নট স্টার্ট বাই নাম্বার। আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন, আমাদের শুরু করতে পারবেন নাম্বার দিয়ে স্টার্ট হইতে পারবে না, না, আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন। আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে পারবো, আবার যে কোনো একটা অ্যালফাবেট দিয়েও স্টার্ট করতে পারবো। তাহলে এগুলো হচ্ছে রাইট, ওকে? কিন্তু আমরা যদি বলি যে টু আসাদ, দিস ইজ নট কারেক্ট। আমরা যে কোনো একটা কি করব, অ্যালফাবেট দিয়ে স্টার্ট করব, বুঝতে পারছি? এক নম্বর রুল কাজ কি, এটা দিয়ে স্টার্ট করব, ওকে? আর এটা দিয়ে পসিবল না, ওকে? তিন নম্বর কি, তিন নম্বর হচ্ছে একটা ভ্যারিয়েবলের ভিতরে কি কি থাকতে পারে, আলফা নিউমেরিক or আন্ডারস্কোর, এই তিনটা বাদে অন্য কোনো কিছু ভ্যারিয়েবলের ভিতরে রাখা পসিবল, ঠিক আছে? একটা ভ্যারিয়েবলের নাম হলে সেখানে কি থাকতে পারে, অ্যালফাবেট থাকতে পারবে, নাম্বার থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে। এই তিনটার বাইরে একটা ভ্যারিয়েবলের নামের ভিতরে কিছু থাকবে না। অনেক থাকে না, আন্ডার @, তারপরে হ্যাজ, কমা, ফুল স্টপ, এগুলো থাকা যাবে না। তাহলে কি থাকবে, এ টু জেড, সেটা বড় হাতে ছোট হাতে হতে পারে, 0 থেকে 9 এটা দিয়ে যে কোনো সংখ্যা হতে পারে, অথবা আন্ডারস্কোর। এই তিনটা বাদে একটা ভেরিয়েবলের ভিতরে আর কিছু থাকবে না। এখন আপনি যদি আপনার কিবোর্ডের দিকে একটু তাকান তাহলে দেখবেন 0 থেকে 9 আছে, এ টু জেড আছে, এই দুটো বাদ দিয়ে বাকি যা আছে এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। কি বলা হয়, স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে? তাহলে স্পেশাল ক্যারেক্টার কোনগুলো, এ টু জেড, তারপরে কি 0 থেকে 9, এই দুটো বাদ দিয়ে যা কিছু আছে আপনার কিবোর্ডে সব কিছুই কি স্পেশাল ক্যারেক্টার। আর স্পেশাল ক্যারেক্টার কখনোই ভ্যারিয়েবলের ভিতরে থাকতে পারবে না। হ্যাঁ, নাম্বার থাকতে পারবে। নাম্বার কিভাবে থাকবে, আসাদ 2 করা যাবে, A2 SAD করা যাবে, কিন্তু ফার্স্ট লেটারে কি করা যাবে না, নাম্বার থাকা যাবে না। ফার্স্ট লেটারের পরে আপনি নাম্বার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন আমাকে বলেন, আমি যদি এটা কেন আসতেছে, আমি যদি, হ্যাঁ
আন্ডারস্কোর এক্সেপশন। আপনি চাইলে মাঝখানেও আন্ডারস্কোর ইউজ করতে পারেন, এসএডি আন্ডারস্কোর 2, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আমরা শুরুতে নাম্বার দিতে পারবো না, আপনি মাঝে শেষে নাম্বার ইউজ করতে পারেন, আন্ডারস্কোর শুরু এবং শেষে মাঝে সব জায়গাতে ইউজ করতে পারেন। তাহলে তিনটা জিনিস শুধুমাত্র ভ্যারিয়েবলের ভিতরে ইউজ করতে হবে। একটা কি এ টু জেড 0 থেকে 9 আর আন্ডারস্কোর, আর শুরুটা হবে আলফাবেট অথবা আন্ডারস্কোর, ঠিক আছে। স্পেসও ইউজ করা যাবে না, আপনার যদি স্পেস ইউজ করা লাগে তাহলে আন্ডারস্কোর ইউজ করবেন, বুঝতে পারছি। স্পেসও একটা কি স্পেশাল ক্যারেক্টার, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড। আমরা কোনো কিওয়ার্ডকে ইউজ করতে পারবো না। কিওয়ার্ড KEYWORD, এই কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড হচ্ছে পাইথন যখন প্রোগ্রামিংটা লেখা হয়েছে, পাইথন বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়ে বিভিন্ন জিনিস বোঝানো হয়। যেমন রিয়েল লাইফ যদি উদাহরণে আপনি চিন্তা করেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে আপনার কোড ওয়ার্ড থাকে না? থাকে তো নাকি? যে এই কথাটা যদি বলি, তার মানে দেখবেন যে ওরা দুজন হাসতেছে, বাকি কেউ হাসতেছে না, তার মানে কি ওরা বুঝে, ওই রকম একটা সিচুয়েশনে ওরা পড়ছে বলে ওটা বলে ওরা হাসতেছে, তার মানে দিস ইজ দ্য কিওয়ার্ড বা কোড ওয়ার্ড, ঠিক আছে। তো পাইথন কি করে, বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্পেশাল কিছু কাজ করে, যে জন্য ওই ওয়ার্ডগুলো আমরা কি করতে পারবো, ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো। যেমন ধরেন ফর, while, if, in, is, তারপরে হচ্ছে ইনস, এরকম আরো অনেকগুলো আছে, আমরা প্রোগ্রামিং ইউজ করতে করতে বুঝে যাব। সাধারণত আপনাদের এরকম ভ্যারিয়েবল মাথায় আসবে না, যদি আসে তখন ইরর দিবে যে এটা একটা কিওয়ার্ড, তখন আপনি চেঞ্জ করে ফেলবেন, শেষ, বুঝতে পারছি। তো মাথায় মুখস্থ করে রাখার দরকার নাই যে কিওয়ার্ড কোনটা আর কিওয়ার্ড কোনটা না, যার এতটুকু মাথায় রাখেন, কোনো কিওয়ার্ড দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। যেমন ফর ইকুয়াল টু 10 রাখা যাবে না, ফর একটা কি কিওয়ার্ড, রাইট? সবাই ক্লিয়ার? ওকে, আরেকটা আছে, সেটা হচ্ছে কেস সেনসিটিভ। আমাদের ভ্যারিয়েবল কি টাইপ নাম্বার হচ্ছে কেস সেনসিটিভ, কেস সেনসিটিভ, ঠিক আছে। সেনসিটিভ লাস্ট টি এর আগে এস আর এস আই টি আই বি এসআর, হ্যাঁ হ্যাঁ সেনসিটিভ। আচ্ছা, কেস সেনসিটিভ বলতে কি বোঝায়? আমরা ধরেন ওই যে ম্যাডাম একটা প্রবলেমে পড়ছে এরকম, উনি বড় হাতের ওয়াই দিয়ে 10 দিছে আর প্রিন্টের সময় দিছে নাকি ছোট হাতের ওয়াই দিয়ে দিছে আর প্রিন্টের সময় বড় হাতের ওয়াই দিছে। তো এখন যেহেতু এটা কেস সেনসিটিভ মানে কি আপার কেস লোয়ার কেস, বড় হাতের ছোট হাতের, ঠিক আছে। তো বড় হাতের ওয়াই আর ছোট হাতের ওয়াই কিন্তু আলাদা। তো ছোট হাতের ওয়াই এর ভিতরে যখন 10 দিছে, ওটা কিন্তু বড় হাতের ওয়াই এর ভিতরে নাই, যার কারণে ওয়াই যখন বড় হাতের প্রিন্ট করতে গেছে তখন কি ওয়াই এর ভিতরে আর কিছু পায় না, যার কারণে ওখানে কি বলতেছে এরর নট ডিফাইন্ড, ঠিক আছে। তো যেহেতু আমার এটা বড় হাতের ওয়াই আর এটা ছোট হাতের ওয়াই, সো ও এটাকে চিনতে পারতেছে না, তখন সে কি করবে, ছোট হাতের ওয়াই দিলে প্রিন্ট করবে, বড় হাতের ওয়াই দিলে আপনাকে আনডিফাইন্ড দেখাবে, ক্লিয়ার? তো আমরা কি করব, যেমন আমরা যদি এরকম করি, এগুলো তো বুঝছেন না, একটা পিকচার তুলে গ্রুপে দিয়ে দেন তো, যেন পরবর্তীতে বলতে না পারে যে নাই। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডেড ওখানে হচ্ছে, এই স্ক্রিন তো রেকর্ড আছে, এই যে পিকচার তুলে আপলোড হবে আর ভিডিও এখানে হচ্ছে, ভয়েসটা থাকার কথা, শুনলে বুঝতে পারবেন। ওকে, আমরা প্রত্যেকটা যা যা পড়লাম সবগুলোই হচ্ছে আমরা আবার হাতে করব, তো আমার মনে হয় না প্রবলেম হবে, ঠিক আছে। কঠিন লাগতেছে কার? আচ্ছা, কেস সেনসিটিভের যদি উদাহরণ দেই, যেমন ধরেন আসাদ নামে একটা ভ্যারিয়েবল নেই, এটা একটা ভ্যারিয়েবল, এটাও আরেকটা ভ্যারিয়েবল, এটাও আরেকটা ভ্যারিয়েবল, সবগুলোই কিন্তু আসাদ, কিন্তু সবগুলা কি আলাদা আলাদা ভ্যারিয়েবল, কারণ প্রত্যেকটাতে কেস কিন্তু উলটপালট আছে। এটাতে এ বড় হাতের, এটাতে সবগুলো ছোট হাতের, এটাতে আবার এটা বড় হাতের, এটাতে আবার ডি বড় হাতের, তার মানে এই চারটা 4 রকম ভ্যারিয়েবল, ওরা কিন্তু একটা ভ্যারিয়েবল না, ঠিক আছে। তো দিস ইজ দ্য কেস সেনসিটিভ।
যদি আপনি ভ্যারিয়েবল আশা ডিক্লেয়ার করেন তাহলে প্রিন্টের ভিতরে বা যোগ বিয়োগের ক্ষেত্রে আপনাকে এই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে হবে। সবাই ক্লিয়ার? তো এই 5টা রুলসকে যদি আপনি ফলো করে একটা ভ্যারিয়েবলের নাম দেন সিচুয়েশন বেস, তাহলে দিস ইজ দ্য রিডেবল প্রোগ্রামিং হবে, ঠিক আছে? এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আপনি সিচুয়েশন বেস যদি নাম ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করেন বা কোডে যদি আপনার দেখে যে এই অবস্থা, তাহলে আপনাকে জীবনও নেবে। কি স্যার বুঝতে পারছেন? আমাদের পিছনে একজন স্যার আছেন ইন্ডাস্ট্রির, মনে মনে হাসতেছে কি জিনিস শিখতেছি আল্লাহ, তাই না? তাহলে আমরা যদি W3-তে একটু যাই তাহলে আমরা এই জিনিসগুলো প্রত্যেকটা এখন বলেন তো এখানে সবগুলা কি ঠিক আছে না? এগুলোকে যদি আমরা একটু কপি করে আমাদের কোডে দিয়ে আসি, তো বলেন তো এটা হচ্ছে সবগুলা ভ্যারিয়েবল ঠিক আছে না? কোনোটাতে কি প্রবলেম আছে? দেখেন প্রথম লাইন মানে ওয়ার্ডগুলা বা লেটারগুলা সবগুলাই কি আলফাবেট না অথবা আন্ডারস্কোর? সো সবগুলো ঠিক আছে, কোনো ইরর আসার কথা আসে নাই। দেখেন সবগুলোতে জন প্রিন্ট হয়েছে, তার মানে আমার সবগুলো ভ্যারিয়েবল ঠিক আছে। এখন ঠিক নাই এরকম ভ্যারিয়েবলগুলো নিয়ে আসি, এই যে এগুলো কেন ঠিক নাই সেটা হচ্ছে আপনাদের বুঝতে হবে। বলেন তো এটাতে 2 আছে না? তাহলে আমরা কি 2 প্রথমে রাখতে পারবো? না পারবো না। এই হাইফেন ইউজ করতে পারবো? না স্পেস ইউজ করতে পারবো? না তাহলে এই তিনটাই ভুল আছে, যার কারণে আমি এখন রান করলে আমাকে বলবে যে এটা কি ইনভ্যালিড ডেসিমাল লিটারাল সিনট্যাক্স এরর বলতেছে। বুঝতে পারছি? তার মানে আমার সিনট্যাক্সটা ঠিক মতো দেওয়া হয়নি। তাহলে 2টা বাদ দিলেই দেখবেন যে ঠিক হয়ে গেছে। এর পরেরটাতে প্রবলেম করবে, বলবে এটাও সিনট্যাক্স এরর, বলছে ক্যান নট অ্যাসাইন টু এক্সপ্রেশন হিয়ার মেবি ইউ মিট, এটা না, এটা ঠিক করলে তারপরেরটাতে বলবে স্পেস সিনট্যাক্স এরর। এই স্পেসটা ঠিক করে দিলে আর কোনো প্রবলেম থাকবে না। এখন কোনো আউটপুট আসে নাই কারণ কোনো প্রিন্ট করি নাই, রাইট? তা আমরা যদি এখন প্রিন্ট করি মাই ভ্যারিয়েবল, দেখেন এখানে আবার ইয়ে আসতেছে, জন আসছে না? সবাই কি ক্লিয়ার? ওকে, তারপরে আরও দেখি। এখানে আপনার কয়েক ধরনের কেস আছে, মানে আপনারা বিভিন্নভাবে আপনারা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারেন। এটা একটা কেস, এটা বলা হয় ক্যামেল কেস, ঠিক আছে? ক্যামেল কেসটা কেমন? শুরুটা হবে ছোট হাতের, বাট প্রত্যেকটা ওয়ার্ড যখন এটার সাথে অ্যাড হবে তখন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা হবে বড় হাতের। যেমন নেম, এনটা বড় হাতের, ভ্যারিয়েবলের ভি বড় হাতের, বাট শুরুটায় কিন্তু এম ছোট হাতেরই আছে। তো এটাকে বলা হয় কি ক্যামেল কেস। ক্লিয়ার? আচ্ছা, তো এটাকে আমরা প্রিন্ট করি। আসছে জন? ওকে, এরপরে আমরা কি দেখব? প্যাসকেল কেস। প্যাসকেল কেস কি স্নেক ক্যামেল কেসের মতোই, খালি এটা কি হবে প্রত্যেকটা লেটার ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে বড় হাতের হবে, ঠিক আছে? দেখেন ওপরেরটাতে এম ছোট হাতে ছিল বা এখানটাতে কি এম বড় হাতে, জাস্ট এতটুকুই পার্থক্য। এটাকে বলা হয় কি কেস? ভ্যারিয়েবলটাকে যে ডিক্লেয়ার করলাম এটার একটা কেসের নাম আছে, এটার নামটা কি ক্যামেল কেস, আর নিচেরটা কি কেস প্যাসকেল কেস। ওকে, আর এটাকে প্রিন্ট করি। এটা কোথায় কেন লাগে এই জিনিসটা? এটা হচ্ছে লেখার সময় যেমন পিএইচপিতে স্নেক কেসে লেখে, তারপরে আপনার ইয়াতে জাভাতেও স্নেক কেসটা না স্নেক কেস বলতেছি ক্যামেল কেসে লেখে, আর হচ্ছে আপনার পিএইচপিতে স্নেক কেসে লেখে। পাইথনে হচ্ছে আপনার এই যে ইয়াতে কি বলে এটা প্যাসকেল। প্যাসকেল কেসে লেখা পছন্দ করে। তো এটা হচ্ছে এক এক প্রোগ্রাম, এটার কোনো প্রবলেম নাই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট এগুলা ইনভেনশন করা আছে যে এরকম কেসে ইউজ করা যায়। ক্লিয়ার?
সবাই কি বুঝছি? আর একটা কেস আছে, সেটা হচ্ছে স্নেক কেস। স্নেক কেস কোনটা দেখেন, আন্ডারস্কোর দিয়ে ইউজ করছে, অনেকটা সাপের মতো, এজন্য এটা নাম দিছে কি স্নেক কেস। তা আপনারা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় এভাবেও ডিক্লেয়ার করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের নেট নাই, এজন্যই আমাদের এটা রান হচ্ছে না। সবাই কি বুঝছি? তাহলে একটু প্র্যাকটিস করেন, উদাহরণের সাথে আমরা ম্যাচ করি, তারপরে তখন ডেটা টাইপটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা ডেটা বলতে কি বুঝাই? হোয়াট ইজ ডেটা? ডেটা হচ্ছে কোনো কিছু তথ্য। চোখ খুলে যা দেখি তাই ডেটা, তাই না? ভিডিও একটা ডেটা, অডিও একটা ডেটা, আপনি যে কোনো কিছু ইনপুট দিতেছেন ওটাও ডেটা, আউটপুট নিতেছেন ওটাও ডেটা। ডেটাই ডেটা, কিন্তু ডেটা কিন্তু ইনফরমেশন না। ইনফরমেশন মানে কি? সুনির্দিষ্ট কিছু একটা সূচক করে, মানে আপনাকে বোঝায় যে এটা দিয়ে এটা হচ্ছে, দিস ইজ দ্য ইনফরমেশন। আর ডেটা কি? কেওয়াস একটা জিনিস, যেটার ভিতরে আপনার অনেক কিছু লামসাম থাকতে পারে, বাট ওটা থেকে এক্স্যাক্ট আপনি কোনো কিছু বুঝতেও পারেন, নাও পারেন, বাট ইনফরমেশন দিয়ে কোনো একটা কিছু এক্স্যাক্ট বোঝায়। বুঝতে পারছি? তার মানে ডেটাকে প্রসেস করে ইনফরমেশন বানানো হয়। ক্লিয়ার? তো এখন এই ডেটাগুলোকে আমরা কি করি? স্টোর করি। স্টোর করার পরে ক্লিন করি, ক্লিন করার পরে ওটাকে ইনফরমেশনে কনভার্ট করি। তো ক্লিন কীভাবে করি, করি, এটা ডাটা সায়েন্সের একটা পার্ট, আপনারা শিখতে পারবেন, ঠিক আছে? তো এখন এই যে ডেটা টাইপ, সেটাকে আমরা যদি আমাদের মুখের ভাষা দিয়ে কনভার্ট করতে চাই, তাহলে আমরা বলতে পারি, আপনাদের কিবোর্ডটা দেখেন, কিবোর্ডে দেখেন যে অনেক কিছু আছে, 0 থেকে 9 আছে, A to Z আছে, আর হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার আছে। এই সবগুলা মিলেই হচ্ছে স্ট্রিং। সবগুলাকে কি বলা হয়? স্ট্রিং। এটা একটা নাম, জাস্ট এ নাম। এটা মনে রাখেন যে আমরা মুখের যে ভাষাটা বলি এটাকে বলা হয় স্ট্রিং। বাক্যটাকে স্ট্রিং বলি, ঠিক আছে? ওয়ার্ডটাকে স্ট্রিং বলি, লেটারটাকে স্ট্রিং বলি। ক্লিয়ার? আর অন্যান্য প্রোগ্রামিংয়ের ভাষায় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যারেক্টার। সিঙ্গেল লেটার। এই ক্যারেক্টার কি জিনিস? যে কোনো সিঙ্গেল একটা ইনপুট আপনার কম্পিউটার মানে থেকে কিবোর্ড থেকে যে কোনো একটা ইনপুট দিলে কি হয়? কম্পিউটার ওটা ভাসে না? ধরেন 1 টিপ দিলেন, 1 আসবে, স্পেস টিপ দিলে স্পেস আসবে। তার মানে প্রত্যেকটা ক্যারেক্টার, একটা টিপ দিলে একটা যেহেতু আউটপুট আসতেছে, ওই প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি হচ্ছে বাটনকে বলতেছি আমরা কি? ক্যারেক্টার, ঠিক আছে? আর ক্যারেক্টারকে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে অথবা ডাবল কোটেশনের ভিতরে রাখতে পারি, বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখা হয়। বুঝতে পারছি? তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওই একটা স্পেস দিয়েছেন, ওটাও একটা ক্যারেক্টার। আপনি ওটার ভিতরে 1 রাখছেন, এটাও একটা ক্যারেক্টার। আপনি হ্যাশ রাখছেন, ওটাও একটা ক্যারেক্টার। কমা রাখছেন, ওটাও ক্যারেক্টার। তার মানে যে কোনো সিম্বল মানে কি? চিহ্ন। তাহলে এই যে কোনো একটা চিহ্নকে আমরা কি বলবো? ক্যারেক্টার বলবো। আর মাল্টিপল ক্যারেক্টার একসাথে বসলে ওটাকে বলবো স্ট্রিং। ক্লিয়ার? তাহলে মাল্টিপল ক্যারেক্টারকে একসাথে করলে আমরা কি পাচ্ছি? স্ট্রিং পাচ্ছি। তো পাইথনে আমাদের এই ক্যারেক্টারটা নাই। তার মানে আপনি সিঙ্গেল বলেন আর ডাবল বলেন আর একসাথে বলেন, সবগুলোকে আমরা কি বলতেছি? স্ট্রিং বলতেছি। স্ট্রিং এই যে বলতেছি, কথা বলতেছি, যা বলতেছি তাই স্ট্রিং, সব স্ট্রিং, ঠিক আছে? তাহলে আমরা যা বলি সবগুলো স্ট্রিং। এর মধ্যে জাস্ট খালি নাম্বার যেটা আছে, তাহলে নাম্বারটাকে জাস্ট আলাদা করি, নাম্বার আর রেস্ট অফ দ্য অ্যামাউন্ট হচ্ছে কি? স্ট্রিং। ক্লিয়ার? তাহলে 0 থেকে 9 যেটা আছে, ক্যালকুলেশন করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ করেন না? তো এটার জন্য তো নাম্বার দরকার। তাহলে আমরা 2 ভাগে ভাগ করতেছি। আমাদের যে ভাষা আছে এই ভাষাটাকে কয় ভাগে ভাগ করতেছি? 2 ভাগে। একটা হলো নাম্বার, যেটা আমরা বাজারে গেলে প্রয়োজন হয়, 100 টাকার এটা দাও, 200 টাকার এটা দাও, 50 টাকার এটা দাও। তার মানে আপনাকে টাকাই বলতে হয়তো নাকি? তো ওটা তো একটা নাম্বার। ওই নাম্বারটাকে আলাদা করলাম, আর নাম্বারের সাথে আরো যা বাকিগুলো বলেন ওগুলোকে আমরা কি বলতেছি? স্ট্রিং। এখন এই নাম্বারটাকে 2 ভাগে ভাগ করছি, একটা হলো ফ্লোট আর একটা হলো ইন্টিজার। ওকে? তো মাঝে মাঝে আপনি কি করতে পারেন? এই নাম্বারকেও স্ট্রিং এর ভিতরে নিয়ে যেতে পারেন, কিন্তু স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করা যায় না। তবে যায় যদি ওটা নাম্বারই থাকে শুধু। ধরেন আপনি
স্ট্রিংকে চেনার পরিচয় কি? ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি থাকে, ঠিক আছে? যেমন ধরেন আশাদ, তারপরে হচ্ছে হ্যালো, এগুলো কি আছে? ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে। এই জন্য এগুলোকে দেখলে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দেখলেই বুঝে যাবো এগুলো কি স্ট্রিং, ঠিক আছে? এখন ধরেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আশাদ, এটা লেখা আছে কিন্তু ডাবল কোটেশনও নাই সিঙ্গেল কোটেশনও নাই, কিন্তু আশাদ কথাটা লেখা আছে, তাহলে কি এটা স্ট্রিং? তাহলে স্ট্রিং যদি না হয় তাহলে আরেকটা জিনিস হতে পারে, সেটা কি? ভ্যারিয়েবল। ওকে, তাহলে নাম ছাড়া মানে ডাবল কোটেশন ছাড়া যদি নাম দেখেন তাহলে ওটা অবশ্যই কি হবে? ভ্যারিয়েবল। আর যদি ওটা ভ্যারিয়েবল না হয় তাহলে ইরর দিবে। ক্লিয়ার? তাহলে যে কোনো নাম বা কোনো কিছুকে যদি রাখতে চান নাম্বার বাদে, সেটাকে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনে, এবং ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ছাড়া যদি কোনো নাম থাকে তাহলে অবশ্যই ওটা ভ্যারিয়েবল, আর না হয় ইরর দিবে। ওকে, তাহলে ভ্যারিয়েবল বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা কি পেলাম? ফ্লোট পেলাম, ইন্টিজার পেলাম। এখন ফ্লোট কোনগুলো? ফ্লোট হচ্ছে যেগুলোতে দশমিক থাকবে বা ফ্র্যাকশনাল নাম্বার, যেমন হচ্ছে 5.6, এই যে পয়েন্টটা আসলো, এই পয়েন্ট আসলে আমরা এটাকে কি বলবো? ফ্র্যাকশনাল নাম্বার বা ফ্লোট। ওকে, আর ইন্টিজার কি? ধরেন 10, দশমিক থাকবে না, দশমিক 0 থাকলে ওটা ফ্লোট। ওকে, ধরেন 6.0, এটাও একটা ফ্লোট, পয়েন্ট থাকলে ফ্লোট। ওকে, পয়েন্ট নাই মানে ইন্টিজার। নাম্বারের মধ্যে যদি পয়েন্ট থাকে তাহলে ফ্লোট, আর যদি নাম্বারের মধ্যে কি থাকে? পয়েন্ট না থাকে তাহলে কি? ইন্টিজার। আচ্ছা, অনলাইনে যারা, তারা যে ভিডিও দেখতে পায় না, একবারও বলে না কেন? তারা কি ক্লাসে আসে? আসি জি স্যার আছি, দেখা যাচ্ছে তো। ভিডিও দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা এটার একটা পিকচার তুলে পাঠাই দেন গ্রুপে। আচ্ছা ধরুন এই যে 6 এটা আমার নাম্বার, হ্যাঁ। আমি যদি ডাবল কোটেশনের মাঝখানে লিখি তখন আমার স্ট্রিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যখন ইফেক্টটা কোথায় করতেছে? ডাবল কোটেশনের ভিতরে 6 রাখতেছে তখন এটা স্ট্রিং হয়ে যাচ্ছে। স্ট্রিং তো আর নাম্বারের মতো যোগ বিয়োগ করতে পারবেন না, এটাই প্রবলেম। কিন্তু যদি ডাবল কোটেশন ছাড়া নাম্বারটা রাখেন তাহলে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ মানে অ্যারিথমেটিক কাজগুলো করতে পারবেন। বুঝতে পারছি? এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা এমন কি কোনো সিচুয়েশন আছে যে আমি নাম্বার ইউজ করব যদি অ্যাজ এ স্ট্রিং করতে হবে আমার? হ্যাঁ, থাকতে পারে পাসওয়ার্ড। ঠিক আছে, সবাই কি এটা বুঝতে পারছি? তাহলে আমরা আপাতত 3 টাইপের ডেটা টাইপ পাচ্ছি, একটা হলো স্ট্রিং, একটা ফ্লোট, আর একটা কি? ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে দশমিক থাকবে না, ফ্র্যাকশনাল নাম্বার থাকবে না, আর একটাতে ফ্র্যাকশনাল নাম্বার থাকবে ফ্লোট, আর একটা কি? ডাবল কোটেশনের ভিতরে পৃথিবী যাই ঢুকাবেন সেটা স্ট্রিং। কথা শেষ। ওটার ভিতরে নাম্বার ঢুকালে ওটা স্ট্রিং। ম্যাডাম বুঝতে পারছেন? আপনি আপনি ক্লিয়ার? আপনারা সবাই? স্যার, আপনি নতুন আসছেন, আপনার নামটা কি? অলি। আপনি না প্রথমে বলছিলেন? আচ্ছা, তাহলে এখানকার কয়টা ডেটা টাইপ হলো? তিনটা। এটা একটা, এটা একটা, আর এটা একটা। স্ট্রিং। স্ট্রিং। তাহলে 3টা ডেটা টাইপ প্রাথমিকভাবে পেলাম। এরকম আরো অনেক ডেটা টাইপ আছে, বাট প্রাথমিকভাবে এই 3টা বুঝলে আমরা আপাতত চলতে পারবো। ক্লিয়ার? সবাই বুঝছি? নেক্সট ক্লাসে আরো ডেটা টাইপগুলো পড়বো এবং এই ডেটা টাইপকে বুঝে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করব। ঠিক আছে? সবাই কি বুঝছি? এটা একটা পিকচার তুলে গ্রুপে দিয়ে দেন। তাহলে আমরা এটা আপাতত অফ করি।